আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কথা বলবো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিট অর্থাৎ মানবিকে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্ন ঠিক কেমন ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, টপিকের কোন অংশ থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু আসলে চান্স পাওয়া মোটামুটি সহজ, কেননা এখানে আমাদের জিপিএ এর উপরে কোনো নম্বর থাকতেছে না, পাশাপাশি আমাদের অনেক অপশান হাতে থাকছে, আর কোনো রিটেন পার্ট আমাদের এখানে থাকবে না। শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, যার মধ্যে আমাদের বাংলা অংশে 35টা এমসিকিউ থাকবে। তো এই 35টা এমসিকিউ মোটামুটি আমরা যদি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিই বাংলার জন্য, তাহলে আশা করা যায় আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আর উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের বাংলা অংশের প্রশ্ন এইচএসসির যে সিলেবাস ছিল সেখান থেকেই বেশি আসতে দেখা যায়। তো তোমরা যারা যুক্ত হয়েছে একটু জানাও যে আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমাদের সাথে জান্নাতুল মাওয়া যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া খুব সুন্দর উত্তর দেয় আমাদের, সে প্রতিটা প্রশ্নেরই সঠিক উত্তর করে। আচ্ছা, আমরা শুরু করি আমাদের আজকে প্রথম প্রশ্ন আমাদের আজকে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় আমরা দেখব গুচ্ছে 24-25 সেশনে গুচ্ছে কোন কোন অংশ থেকে প্রশ্ন এসেছে এবং 23-24 দুইটাই দেখার চেষ্টা করব আমরা। প্রথম প্রশ্ন আমাদের, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন কে? আমরা কি বলেছি প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের আমাদের প্রথম বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কোন টপিক থেকে এসেছে, টপিক আইডেন্টিফাই করতে আমাদের শিখতে হবে। তো আমরা যদি এখানে দেখি এই প্রশ্নটা এসেছে আমাদের লেখক পরিচিতি থেকে। লেখক পরিচিতি, লেখক পরিচিতি কোন অংশের লেখক পরিচিতি? আমাদের টেক্সট বইয়ের যে কবিতা আছে, কবিতার লেখক পরিচিতি অংশ থেকে এসেছে। কোন কবিতা? আমাদের 18 বছর বয়স কবিতা। 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতা আমাদের কে লিখেছে আমরা কিন্তু জানি, আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। সুকান্ত। আর এই 18 বছর বয়স কবিতাটা কিন্তু আমাদের মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো আমরা আসলে দেখব যে আমাদের এখানে যে কবি ও লেখক পরিচিতির ঠিক কোন অংশে এই বিষয়টা বলা আছে। ওকে, দেখো কবি ও লেখক পরিচিতি অংশে যদি আমরা যাই তাহলে আমরা জানি কি সুকান্ত তার কাব্যে অন্যায়, অত্যাচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তার অন্য দুটি কাব্যগ্রন্থ ঘুম নেই আর পূর্বাভাস। তার অন্যান্য রচনা হচ্ছে মিঠে কড়া, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তাহলে আমরা কি দেখলাম, এখানে কিন্তু সুন্দর করে লেখাই আছে যে আকাল সম্পাদনা করেছিলেন কে? আমাদের সুকান্ত ভট্টাচার্য, ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে। এখান থেকে আমাদের সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কাব্যগ্রন্থ নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসতে দেখা যায়, যেমন ছাড়পত্র। আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন যখন সলভ করেছি আমরা কিন্তু দেখেছি যে ছাড়পত্র কাব্যগ্রন্থ কার লেখা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। এর পাশাপাশি গতদিন আমরা যখন প্রশ্ন সলভ করেছিলাম সেখানে পূর্বাভাস কার লেখা এটাও প্রশ্ন এসেছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটার উত্তর হবে আমাদের সুকান্ত ভট্টাচার্য। আর এই প্রশ্নের টপিক হচ্ছে আমাদের কবি ও লেখক পরিচিতি। কোন কবি ও লেখক পরিচিতি? আমাদের টেক্সট বইয়ের যে কবিতা অংশ আছে সেই কবিতা অংশের কবি ও লেখক পরিচিতি। আমাদের টেক্সট বইয়ের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসে যতগুলো কবি ও লেখক পরিচিতি সম্পর্কে বর্ণনা করা আছে আমাদের সবার সম্পর্কে একটু জানতে হবে। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব কোন বানানটি অশুদ্ধ। দেখো আমরা যখনই কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করি আমরা কিন্তু দেখি যে আমাদের শুদ্ধিকরণ অংশ থেকে প্রশ্ন আসেই। কোন অংশ? শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের কোন অংশ থেকে প্রশ্ন আসে? আমরা কিন্তু বলেছি আমাদের বানান শুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে। আবার আমাদের বাক্য অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, বাক্যের কি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি আমাদের নত্যবিধান সত্যবিধানের যে অংশ আছে ওখান থেকেও কিন্তু বেশ বানান আসে। তো আমাদের এখানে 4টা বানান দেওয়া আছে, কার্য, কার্তিক, সূর্য, মূর্ছা। দেখি তোমরা সঠিক উত্তর করো, দেখি কে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো।
জান্নাতুল মাওয়া একের সঠিক উত্তর দিয়েছে। 2 নম্বর উত্তর করো দেখি 2 নম্বর কে কি সঠিক উত্তর করছে। আচ্ছা 2 নম্বরের বানানগুলো আমরা একটু দেখি, আমাদের 4টা বানান দেওয়া আছে এখানে। তো আমরা যদি দেখি এই কার্তিক, কার্তিক শব্দটা অশুদ্ধ। কার্তিক বানানে আমাদের কি হবে? কয়াকার তয়রেফ রশ্মি ক। বাকি যে বানানগুলো আছে আমাদের কার্য এটা সঠিক, সূর্য বানান সঠিক, মূর্ছা বানান সঠিক। মূর্ছা শব্দটা কিন্তু আমাদের আমরা যখন হচ্ছে আমাদের লেখক পরিচিতি যে লাল সালু উপন্যাস পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি মূর্ছা, মূর্ছা যাওয়া, মূর্ছা যাওয়া মানে কি অজ্ঞান হয়ে যাওয়া, এই অর্থে কিন্তু ব্যবহৃত, এটা কিন্তু দেখেছি। আর সূর্য তো আমরা সবাই জানি। আর কার্তিক আমাদের একটা মাসের নাম, কার্য কোনো কিছু করা বোঝায়। তাহলে আমাদের এখানে অপপ্রয়োগ বা অশুদ্ধ কোনটি? কার্তিক। বাকি 3টা বানানই শুদ্ধ। এই প্রশ্নটা এসেছে আমাদের শুদ্ধিকরণ টপিক থেকে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্য উপস্থাপিত ঘটনার সময়কাল কত? দেখো আমাদের এই প্রশ্নটা কিন্তু এসেছে নাটক অংশ থেকে। নাটক অংশ আমাদের, আমরা জানি যে আমাদের বইয়ে কিন্তু একটা উপন্যাস আছে এবং একটা নাটক আছে। তো নাটক আর উপন্যাস অংশ থেকে কিন্তু আমাদের আসলে প্রশ্ন পরীক্ষা আসবেই, বলা যায় যে কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু নাটক উপন্যাস অংশ থেকে আমাদের প্রশ্ন আসে। তো নাটকের আমাদের যে দৃশ্যগুলো আছে আর যে অঙ্কগুলো আছে এবং অঙ্কের মধ্যে যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যের প্রথমেই কিন্তু লেখা আছে যে ওই দৃশ্যের আসলে সময়কালটা কত ছিল। সেই সময়কাল থেকে কিন্তু আমাদের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো সবগুলো সময়কাল আসলে মুখস্থ রাখা একটু টাফ, কিন্তু আমরা বেশ কয়েকবার পড়বো। আর আমরা যদি অপশনগুলো ভালো করে দেখি তাহলে দেখবো যে আমরা আসলে খুব সহজে কিছু কিছু অপশন এখান থেকে বাদ দিতে পারবো। যেমন এখানে একটা বলছে যে 1857 সাল, 1857 সাল কিন্তু আমাদের অপশন থেকে আমরা সহজে বাদ দিতে পারবো। কারণ কি, আমাদের 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধ হয়েছিল, তারপরের কিন্তু খুব একটা বেশি ঘটনা দেওয়া নাই। সেহেতু 1857 সালের 19 জুন পর্যন্ত ঘটনা কিন্তু যাবে না, ওটা কিন্তু আমরা খুব সহজে বাদ দিতে পারি। ওকে, আর বাকি যে 3টা অপশনগুলো আছে আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আমরা জানি কি সিরাজউদ্দৌলা নাটকে টোটাল কয়টা অঙ্ক আছে? আমাদের 4টা অঙ্ক আছে। আর 4টা অঙ্কে কয়টা দৃশ্য আছে? 12টি দৃশ্য আছে। টোটাল দৃশ্য সংখ্যা 12টি। এই প্রশ্নটাও আমাদের আসে যে আমাদের অঙ্ক সংখ্যা কয়টি, দৃশ্য সংখ্যা কয়টি। আর আমাদের স্বয়ং সিরাজ উপস্থিত ছিল 8টি দৃশ্যে। এই প্রশ্নটাও গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 21-22 সেশনে কিন্তু এসেছে যে সিরাজ কতটি দৃশ্যে স্বয়ং উপস্থিত ছিলেন? 8টি দৃশ্যে। আমরা জানি যে প্রথম আমাদের যে টোটাল 12টা দৃশ্য, এর মধ্যে আমাদের প্রথম অঙ্কে 3টা দৃশ্য আছে, দ্বিতীয় অঙ্কে 3টা দৃশ্য আছে, তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য আছে এবং চতুর্থ অঙ্কে 2টা দৃশ্য আছে। চতুর্থ অঙ্কের 2টা দৃশ্যের মধ্যে আমরা দেখি কিন্তু আমাদের যে সিরাজ মারা যাওয়ার পরে আমাদের যে সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পরে আমাদের মীর জাফর যে সিংহাসনে বসছে এবং পরবর্তীতে আমরা দেখি আমাদের মীর জাফরের ছেলে আর ক্লাইভের যে একসাথে চুক্তির মাধ্যমে আমাদের সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয়, এটাও কিন্তু দ্বিতীয় দৃশ্যে দেখানো হয়। তো মোটামুটি আমাদের দৃশ্য সংখ্যা 12টা, যার মধ্যে প্রথম 2টাতে 3টা করে আছে, তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য আছে এবং চতুর্থ অঙ্কের দৃশ্য আছে 2টা। তো সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য উপস্থাপিত ঘটনা কাল হচ্ছে 1756 সালের 19শে জুন। আমরা প্রতিটা ঘটনা পড়ার আগে চেষ্টা করব তার সালটা একটু দেখার, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1756 সালের 19শে জুন। বাকিগুলো হবে না। আমরা প্রথমেই বলেছিলাম কিন্তু যে 1857 সাল আমরা খুব সহজেই বাদ দিতে পারি। আর 2টা অপশন থাকে আমাদের, এর মধ্যে একটা হচ্ছে 1757 সালের 19 জুন, এরকম কোনো ঘটনা কিন্তু আমাদের আসলে ওই নাটকে ছিল না। আবার 20 জুনও কিন্তু আসলে ছিল না। ওকে, আমাদের সঠিক উত্তর হচ্ছে 56 সালের 19শে জুন। আমাদের অনেকেই সঠিক উত্তর করেছ 3 নম্বর প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইনভয়েসের বাংলা পারিভাষিক শব্দ কি? দেখো এটা কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে ছিল। আমরা এই প্রশ্নটা আমরা কি আমাদের বিরোচন অংশ থেকে এসেছে, বিরোচন অংশ। তো বিরোচনের কোন অংশ থেকে এসেছে? পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ আমরা কোথায় পড়েছি? আমাদের এইচএসসির সিলেবাসে কিন্তু ছিল। আমরা আমাদের 7 নম্বর প্রশ্ন কিন্তু পড়ে এসেছি। আমরা 7 নম্বর প্রশ্নে আসতো আমাদের কি পারিভাষিক, আমাদের 15টা পারিভাষিক আসতো, যে কোনো 10টি উত্তর করতে হতো। তো এই যে ইনভয়েস শব্দটা, এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস ছিল ওই সিলেবাসে কিন্তু, সিলেবাস বলছি যে পরীক্ষার প্রশ্নগুলো আসতো বিভিন্ন বোর্ডে, সেখানে কিন্তু এই শব্দটা বেশ কয়েকবার এসেছে। তো আমরা অপশনগুলো দেখি। প্রথম একটা অপশন আছে স্বরাস্ত্র, পাঠানো, চলমান আর চালান। দেখো আমরা জানি কি ইনভয়েসের বাংলা পারিভাষিক রূপ কি?
চালান। ওকে, বাকি যে অপশনগুলো আছে স্বরাস্ত, এটা আসলে হওয়া উচিত ছিল স্বরান্ত। স্বরান্ত অক্ষর বলতে আমাদের যে বর্ণের শেষে কি স্বরবর্ণ যুক্ত থাকে বা স্বরধ্বনি যুক্ত থাকে, তার স্বরান্ত বলতে এর পারিভাষিক রূপটা আমরা কিভাবে দেখতে পারি, ভয়েল এন্ডিং দেখতে পারি, পাঠানো সেন্ড হিসাবে দেখতে পারি, চলমান মুভিং হিসাবে দেখতে পারি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ইনভয়েসের বাংলা সঠিক হচ্ছে চালান। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমাদের হ্যাপি রিমা উত্তর করেছো 4-এর এ সঠিক উত্তর দিয়েছো, আসিফ এ উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো। আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাপেক্ষ সর্বনাম করতে। দেখো আমরা যেদিন সোনার তরী ক্লাস করেছি সেদিনও কিন্তু আমরা সাপেক্ষ সর্বনাম থেকে কথা বলেছি। তো আমাদের এই প্রশ্নটা তাহলে কোন টপিক থেকে এসেছে, আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে। ব্যাকরণিক শব্দশ্রেণী, এই ব্যাকরণিক শব্দশ্রেণীটা আমরা কিন্তু আমাদের এইচএসসির সিলেবাসে পড়েছি। এইচএসসি এর সিলেবাসে, এইচএসসি সিলেবাসে কি আসতো, আমাদের যে কোনো একটা বাক্য দেওয়া থাকতো, বাক্য দিয়ে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে বলা হতো যে এটা আসলে কোন ব্যাকরণিক শ্রেণীর অন্তর্গত বা কোন পদ, সেটা আইডেন্টিফাই করতে বলতো। তাছাড়া আমরা দেখতে পেতাম কি আমাদের 4-5 লাইনের একটা প্যাসেজ দেওয়া থাকতো, সেখান থেকে কিন্তু আমাদের বলা হতো যে আইডেন্টিফাই করতে আমাদের বিশেষ্য বা বিশেষণ। তো এই প্রশ্নটা আমাদের সর্বনাম অংশ থেকে এসেছে। ব্যাকরণিক শব্দশ্রেণীর কোন অংশ থেকে এসেছে, সর্বনাম। তো আমরা সবগুলো এই ব্যাখ্যা দেখব। এখানে প্রথম যেটা দেওয়া আছে, যত চাও তত লাও, হাটে গিয়ে দেখি সে চলে গেছে, কে যাবে আমি বলি কি তুমি আজ থেকেই যাও। আচ্ছা, আমরা আগে দেখবো যে আসলে সাপেক্ষ সর্বনাম কি। আমরা জানি যে পরস্পর নির্ভরশীল যে সর্বনামগুলো দুটি বাক্যাংশের মধ্যে কি করে, সংযোগ ঘটায়, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। অর্থাৎ সংযোগ ঘটানো মানে কি, একটার সাথে আর একটা কানেক্ট করতেছে। আমি যখন একটা শব্দ ব্যবহার করছি, অটোমেটিক্যালি আমার আরেকটা শব্দ আসলে ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি সাপেক্ষ সর্বনাম। তো সাপেক্ষ সর্বনামের মধ্যে আমরা কি কি দেখতে পাই, যে সে যত তত যেমন তেমন। যেমন আমরা উদাহরণও দেখতে পারি, যেমন যে সহে সে রহে। তো আমরা যদি এখানে সেটা ব্যবহার না করি তাহলে কিন্তু এটা আসলে অর্থপূর্ণ হবে না বাক্যটা। আবার যেমন যত চাও তত লও, যেমন কুকুর তেমন মুকুর। এই যত চাও তত লাও এই বাক্যটা কিন্তু আমাদের কিসে আছে, সোনার তরী কবিতায় কিন্তু আছে। ওকে, আমাদের সোনার তরী কবিতায় কিন্তু এটা আছে। তাহলে আমরা বাকি যে অপশনগুলো দেখি, হাটে গিয়ে দেখি সে চলে গেছে। আমাদের এমন এই যে অপশনটা, এখানে কিন্তু আমাদের এমন কোনো কিছু নাই যেটা আসলে পরস্পর সম্পর্কিত হচ্ছে। এখানে যেমন যত তত পরস্পরকে কানেক্ট করতেছে, কিন্তু এই বাক্যে কিন্তু এমন কোনো কিছু নাই। কে যাবে জাস্ট একটা জিজ্ঞাসা করেছে, এখানে দুইটা অংশের মধ্যে কোনো সমন্বয় করা হয় নাই, এটাও ভুল। পরবর্তীতে একটা আমি বলি কি তুমি আজ থেকেই যাও, এখানে দুইটা বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই, দুইটা বাক্যই কি আলাদা। আমি বলি কি একটা বাক্য, একটা অংশ, আর তুমি আজ থেকেই যাও এটা কিন্তু আরেকটা অংশ। দুইটা অংশের মধ্যে কিন্তু কোনো কানেক্ট করবে এমন কোনো শব্দ কিন্তু এখানে আসলে ব্যবহার করা হয় না, এটাও আমাদের ভুল। তো আমরা একটু সঠিক উত্তর দেখার চেষ্টা করি যে আমাদের আসলে কারা সঠিক উত্তর দিয়েছো। জান্নাতুল মাওয়া 5-এর ক, রিমা উত্তর দিয়েছো 5-এর এ, আবিদ আশরাফ উত্তর দিয়েছো 5-এর ঘ হবে না, আবিদ আহিদ তুমি ভুল উত্তর দিয়েছো, 5-এর এ হবে। আসিফ 5-এর ক উত্তর দিয়েছো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখি। করতল শব্দের অর্থ কি। আমরা যখন প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করি আমরা কিন্তু বলেছি যে শব্দার্থ অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তো এই প্রশ্নটা এসেছে কিন্তু আমাদের শব্দার্থ অংশ থেকে। ওকে, শব্দার্থ থেকে প্রশ্ন এসেছে। তো শব্দার্থের কোন অংশ থেকে এসেছে, আমাদের টেক্সট বইয়ের যে কবিতা আছে সেই কবিতা থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। কবিতা কোন কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা থেকে এসেছে। কোন কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। তো আমরা কি জানি যে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোন ছন্দে রচিত, গদ্য ছন্দে। আমরা প্রত্যেকটা কবিতা বলার সাথে সাথেই তার ছন্দটা কেন বলছি, কারণ এখান থেকে কিন্তু আমরা যখন প্রশ্ন সলভ করি আমরা কিন্তু দেখি যে প্রশ্ন আসে। তো এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এই অংশটা কোথায় ছিল, করতল। আমরা যদি বাক্যটা দেখি, আমাদের কবিতা কিন্তু একটা বাক্য ছিল, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, এখানেই কিন্তু আমাদের এই করতল শব্দটা ব্যবহৃত হয়েছে। তো তার বলতে এই কবিতা আসলে কাদেরকে বুঝাইতো, পূর্বপুরুষকে, কবির পূর্বপুরুষকে বোঝানো হতো। ওকে, কবির পূর্বপুরুষকে। আর করতল বলতে কি, তার হাতের তালুতে মিশে আছে কি,
হাতের তালুতে বা হাতের তালুতে কি মিশে আছে? হাতের তালুতে মিশে আছে মাটি। কারণ কি? তারা আসলে কৃষক ছিলেন। আমাদের পূর্ববর্তী যে পূর্বপুরুষ ছিল তারা আসলে কি ছিলেন? কৃষক ছিলেন। তো আমাদের সঠিক উত্তর এখানে কি হবে? হাতের তালু। ওকে, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। বাকি যে অপশন আছে পায়ের পাতা, পায়ের পাতা না, পায়ের পাতা হবে না, বাদ্যযন্ত্র বিশেষ কিছু বোঝায় না, আর করের তল কিছু বোঝায় না। আসিফ সঠিক উত্তর দিয়েছ, মেহেদি, রিমা, তৌসিফ, আহমেদ, তাসু হাতের তালু, জান্নাতুল মাওয়া সঠিক উত্তর দিয়েছ। তাহলে এই প্রশ্নটা আমরা দেখলাম যে আমাদের শব্দ অর্থ অংশ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করার জন্য প্রতিটা গল্প কবিতার শব্দ অর্থ আমাদের ভালো করে পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন, ডায়ালেক্টের বাংলা পারিভাষিক শব্দ কি? দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের কি থেকে? একটু আগে আমরা যেটা দেখলাম পারিভাষিক শব্দ, এটা আমরা বিরোচন অংশ হিসেবে ধরবো। বিরোচন বলতে কি আমাদের মুখস্থ করতে হবে যে অংশটা, প্রশ্নটা এসেছে আমাদের পারিভাষিক শব্দ থেকে। পারিভাষিক, এই পারিভাষিক শব্দ কিন্তু আমাদের এইচএসসির সিলেবাস, একটু আগেই বললাম আমরা পারিভাষিক নিয়ে কথা বললাম যে আমাদের পারিভাষিক কি আমাদের এইচএসসি এর সিলেবাসে আছে। ওকে, তো এই ডায়ালেক্ট শব্দটা কিন্তু আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি অলরেডি, এই শব্দটা তুমি অনেক বার আসলে পড়ে এসেছো। কারণ এই শব্দটা কিন্তু যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি তুমি দেখো, দেখবা কোনো না কোনো বোর্ডে ডায়ালেক্ট শব্দটা অবশ্যই আছে। খুবই পরিচিত একটা অর্থ। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, পরিশিষ্ট, চিহ্ন, মৌলিক, উপভাষা। দেখো প্রথম যেটা আছে পরিশিষ্ট, এই পরিশিষ্ট কিন্তু আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। পরিশিষ্টর পারিভাষিক শব্দ আমরা কি জানি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স বলতে কি বোঝায়? পরিশিষ্ট। পরবর্তী যেটা আছে চিহ্ন, চিহ্ন আমরা কি ব্যবহার করতে পারি? সাইন ব্যবহার করতে পারি। ওকে, পরবর্তী যেটা আছে মৌলিক, মৌলিক কি? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল। তাইলে আমাদের কি হলো? আর একটা অপশন বাকি থাকলো উপভাষা। তো ডায়ালেক্টের পারিভাষিক শব্দ কি? উপভাষা। ওকে, তো আমরা দেখলামই কেবল যে অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, সাইন, চিহ্ন, ফান্ডামেন্টাল, মৌলিক, ডায়ালেক্ট, পরিভাষা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হচ্ছে? উপভাষা বা পরিভাষা। দেখো এখানে আমাদের হবে হচ্ছে উপভাষা। ডায়ালেক্ট বলতে কি বোঝায় আমরা? ডায়ালেক্ট বলতে আমরা বুঝি উপভাষা। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সিংহ শব্দের সমার্থক শব্দ কি? এটাও কিন্তু আমাদের বিরোচন অংশের প্রশ্ন। বিরোচনের কোন অংশ? সমার্থক শব্দ। সমার্থক শব্দ। দেখো সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো থেকে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন এই জিনিসগুলো কিন্তু একদিনে মুখস্থ করার বিষয় না। তোমরা একটু প্রথম থেকেই পড়া শুরু করো, যে একটু টার্গেট নিতে পারো যে 7 থেকে 8 দিন আমি শুধু এই বিষয়গুলো পড়বো, এতটুকু অংশ পড়বো, বা প্রতিদিন আমি এই সময়টুকু এতটুকু অংশ করে পড়বো বিরোচন অংশের। কারণ এটা মুখস্থ না করতে পারলে কিন্তু তুমি আসলে পরীক্ষা বেশ কিছু নাম্বার মিস করে ফেলবা যদি এটা তুমি না পারো। আচ্ছা, তো এখানে আমাদের সিংহ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, মৃগেন্দ্র, ভুজ, শুল্ক আর পানি। আমরা একটু দেখি যে আমাদের কে কি উত্তর করছো। ওকে, আমাদের 8-এর উত্তর করো দেখি। আমাদের রিমা উত্তর করেছো 8-এর এ, জান্নাতুল মাওয়া 8-এর এ, আসিফ উত্তর করেছো 8-এর গ। আচ্ছা, আমরা দেখি এখন আসলে কার উত্তরই সঠিক হয়। আহমেদ, তাসু উত্তর করেছো মৃগেন্দ্র। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি 4টা অপশন আমরা একটু দেখি। আমরা আগে সিংহ শব্দের, যেহেতু সিংহ থেকে প্রশ্ন এসেছে সেহেতু আমাদের কি করতে হবে? সিংহ শব্দের পারিভাষিক শব্দগুলো আমাদের পড়তে হবে, কেননা এই শব্দটা গুরুত্বপূর্ণ। ওকে, যেহেতু একটা অপশন দিয়ে এসেছে, সবসময় যে অপশনে এটাই থাকবে বিষয় এমন না, কিন্তু আমাদের সিংহর পারিভাষিক যে সমার্থক শব্দগুলো দেখতে হবে। আমরা যদি দেখি সিংহের সমার্থক শব্দগুলো হচ্ছে কি? কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি এবং শার্দুল। এইগুলো হচ্ছে খুব বেশি পরীক্ষায় আসতে দেখা যায়, যেমন মৃগরাজ, কেশরী, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা সিংহের যে অপশন সমার্থক শব্দগুলো দেখলাম, এখানে কিন্তু আমাদের অপশনে কি দেওয়া আছে? মৃগেন্দ্র দেওয়া আছে। বাকি যে 3টা অপশন দেখি আমরা, ভুজ, শুল্ক আর পানি। দেখো ভুজ শব্দের অর্থ কি? বাহু বা হাত। বাহু বা হাত বোঝায়, বাহু বা হাত। আর শুল্ক বলতে কি বোঝায়? আমরা শুল্ক বলতে আমরা সাদা টাইপ বা শুভ্র সাদা টাইপ কিছু বুঝি। আর পানি কি? পানি তো আমরা খাই, সবাই জানি। ওকে, 9 নম্বর প্রশ্ন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, এখানে কোন সত্তার প্রকাশ ঘটিয়েছেন? এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বইয়ের পদ্য অংশ থেকে, অর্থাৎ কি আমরা বলতে পারি কি? কবিতা। কবিতা অংশ থেকে প্রশ্ন এসেছে। কোন কবিতা? বিদ্রোহী কবিতা। ওকে, বিদ্রোহী কবিতা থেকে প্রশ্নটা এসেছে।
বিদ্রোহী কবিতা থেকে আমাদের বেশ প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। তো এই যে প্রশ্নটা এসেছে, প্রশ্নটা কিন্তু আসলে ডিরেক্ট কবি পরিচিতি বা ডিরেক্ট শব্দ অর্থ জানতে চেয়েছে এমন কিছু না, প্রশ্নটা কিন্তু একটু অনুধাবন ভিত্তিক ছিল। প্রশ্নটার ধরন যদি আমরা দেখি একটু অনুধাবন টাইপের ছিল, অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারি আমরা। তো আমাদের গুচ্ছে এমন প্রশ্ন আসতে পারে, আমাদেরকে কি করতে হবে, যখন কোনো কবিতা পড়বো আমরা কবিতার লাইনগুলোর ব্যাখ্যা বোঝার চেষ্টা করব, কেননা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্নে। তো আমরা একটা তথ্য প্রতিবারই জানছি যে বিদ্রোহী কবিতা আমাদের কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, আমরা জানি কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আমাদের অগ্নিবীণা। ওকে, বিদ্রোহী কবিতা কি, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, অগ্নিবীণা। তো আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কিন্তু আমরা পড়েছি প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস। ওকে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, এই দুইটা তথ্য থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, এই যে প্রথম যে অপশনটা ছিল বাঁকা বাঁশের বাঁশুরি, এই বাঁশুরি বলতে আমাদের এই যে শ্যাম যে বাঁশি বাজাতো সেই বাঁশিকে বোঝাচ্ছে। এই বাঁশি দ্বারা কি হয়, আসলে মানুষকে প্রেমের দিকে আহ্বান করা, অর্থাৎ সম্প্রীতির গান বাজাচ্ছি আমি। আর এক হাতে কি রণতুর্য, রণতুর্য, রণতুর্য মানে কি, যুদ্ধক্ষেত্রে যে রণাঙ্গনের যে একটা পরিস্থিতি তার মধ্যে বোঝাচ্ছে, অর্থাৎ কি সে যেমন প্রেমের দিকেও মানুষকে আহ্বান করতে পারে, ঠিক তেমনি শত্রুকে নিপাত করার সাহসিকতাও দেখাতে পারে। তাহলে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একদিকে প্রেম দেখতে পাচ্ছি, আরেকদিকে দ্রোহ দেখতে পাচ্ছি। তো আমরা চারটা অপশন দেখি যে কোথায় আসলে প্রেম আর দ্রোহ দুইটার দিকে আছে। প্রথম বলেছে বিদ্রোহ, প্রথম অংশে আসলে বিদ্রোহ বোঝায় নাই, প্রথম অংশে প্রেম বুঝিয়েছে, সেজন্য কি এটা বাদ। এখানে আবার কি বলেছে, দ্রোহ, আসলে প্রথম অংশে দ্রোহ বোঝায় নাই, প্রথম অংশে প্রেমের দিক বোঝানো হয়েছে, এই অপশনটাও বাদ। এখানে আমরা দেখি প্রেম ও জীবন, দেখো প্রেম বলেছে প্রথম অংশ ঠিক আছে, কিন্তু পরবর্তী যে অংশ জীবন বলেছে না, জীবন কিন্তু বলে না, এখানে কিন্তু দ্রোহের একটা বিষয় বোঝানো হয়েছে। তো তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, প্রেম ও দ্রোহ। আচ্ছা আমরা দেখি যে আমাদের কে কে সঠিক উত্তর করেছো। তাসু সঠিক উত্তর করেছো, প্রেম ও দ্রোহ। সাইফুল 9-এর ঘ সঠিক উত্তর করেছো। তৌসিফ, আসিফ, নাসিমা, জান্নাতুল মাওয়া সবাই সঠিক উত্তর দিয়েছো। আমরা এখন 10 নম্বর প্রশ্ন দেখি, অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি। দেখো আমরা ট্রাই অ্যাডমিশনে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসে, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাসে সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, পাশাপাশি কোনটা অল্প প্রাণ ধ্বনি কোনটা মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ আর মহাপ্রাণের ধ্বনির যে ছক, ওটা কিন্তু আমি তোমাদের 3 থেকে 4 বার দেখিয়েছি ক্লাসে লাস্ট এক সপ্তাহের মধ্যেই। মানে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে, এই প্রশ্নগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা কি জানি যে এই প্রশ্নের টপিকটা আমরা একটু দেখি। টপিক যদি আমরা দেখি তাহলে এই টপিকটা হচ্ছে আমাদের উচ্চারণ। উচ্চারণ টপিকটা কিন্তু আমাদের কি এইচএসসির সিলেবাসে ছিল। এইচএসসি সিলেবাসের কোন অংশে ছিল, আমাদের প্রথম যে প্রশ্ন ছিল একদম সিলেবাসের প্রথম যে টপিক উচ্চারণ, উচ্চারণ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতো। কিন্তু আমাদের উচ্চারণ আসতো কি, কোনো একটা শব্দ দেওয়া থাকতো তার উচ্চারণ করতে বলতো। আমরা কিন্তু সংবৃত বিবৃত অনেকেই রিটেন অংশ পড়ি না, সেজন্য কিন্তু নাও জানতে পারি। তো আমরা জানি কি অধ্বনির সংবৃত উচ্চারণ কখন হবে, যখন অ বর্ণটি কিসের মতো উচ্চারণ হবে, ও এর মতো উচ্চারিত হবে, তখন কি হবে, অ এর সংবৃত উচ্চারণ হবে। তো আমরা চারটে অপশন এখন দেখবো যে চারটে অপশনে কোথায় আমাদের ও এর মতো উচ্চারণ হচ্ছে। প্রথম যে অপশনটা অমল, অমল, তাহলে কিসের মতো উচ্চারণ হচ্ছে, অ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এটা বাদ। পরবর্তী যে অপশনটা অনেক, অ এর মতো উচ্চারিত হচ্ছে, এটা বাদ। মন, মন, তাহলে কিসের মতো উচ্চারণ হচ্ছে, যে আমরা যদি এটা উচ্চারণ দেখি তাহলে কি মন, তাহলে কি আমাদের ও ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, তাহলে আমাদের এটাই উত্তর। আর কত, এখানে ওয়াই উচ্চারণ আসছে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 10-এর উত্তর হবে সি। আর এই টপিকটা হচ্ছে আমাদের উচ্চারণ, তাহলে আমাদের উচ্চারণ অংশ ভালো করে পড়তে হবে। উচ্চারণ থেকেও আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা জানো যে আমাদের সি ইউনিট এক্সিলেন্ট কোর্সে কিন্তু খুব দ্রুত ক্লাস শুরু হতে যাচ্ছে। বি ইউনিটে আমাদের যে বিগত বছরের রেজাল্ট, আমাদের স্টুডেন্টদের সাফল্য, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু সি ইউনিট কোর্স আমাদের শুরু হচ্ছে অলরেডি। তোমরা প্রতিদিনই তোমাদের সি ইউনিটের ক্লাস যাবে, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাস, টপিক ভিত্তিক ক্লাস। তোমরা ক্লাসগুলো করবা, তোমাদের কি কি পড়া দরকার সেগুলো বুঝতে পারো, পাশাপাশি কাদের সংস্পর্শে থাকলে তোমার প্রস্তুতিটা খুব ভালো হবে আশা করি তুমি নিজেই বুঝবা। আমরা এখন 11 নম্বর প্রশ্ন দেখি, কেচে গন্ডুস শব্দের অর্থ কি। দেখো যতগুলো প্রশ্ন সলভ করেছি 10টা, এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি আমাদের বিরোচন অংশ থেকে এসেছে। তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের কি অংশ থেকে এসেছে, বিরোচন অংশ থেকে এসেছে। বিরোচন, তো বিরোচনের কোন অংশ থেকে এসেছে, আমাদের বাগধারা থেকে প্রশ্নটি এসেছে, বাগধারা থেকে। ওকে, তো এটা সঠিক উত্তর করো, দেখি কে কি উত্তর করছো। 11 নম্বরের সঠিক উত্তর কে কি করছো, অনেকে 10-এর উত্তর করেছিলে সঠিক। আচ্ছা
দেখি 11 নম্বরের উত্তর কি হতে পারে? সামান্য হবে, পুনরায় আরম্ভ হবে, নাকি অসম্ভব বস্তু হবে, নাকি পরিপাটি হবে? আমাদের সঠিক উত্তর আসলে কি হবে? চারটা অপশন দেওয়া আছে আমাদের এখানে। একটা হচ্ছে সামান্য, একটা পুনরায় আরম্ভ, একটা হচ্ছে অসম্ভব বস্তু, আর একটা পরিপাটি। তো কেঁচুগণ্ডূষ বলতে আমরা আসলে কি বুঝি? কেঁচুগণ্ডূষ বাগধারাটির অর্থ কি? পুনরায় আরম্ভ। ওকে, আমাদের সঠিক উত্তর কি হবে? পুনরায় আরম্ভ। বাকি চারটা দেখি আমরা। সামান্য, সামান্য বলতে আমরা কি বুঝি আসলে? ব্যাঙের আধুলি। এর বাগধারাটা কি? ব্যাঙের আধুলি, অর্থাৎ কি? খুবই সামান্য পরিমাণ। ওকে, আরেকটা যেটা আছে অসম্ভব বস্তু। অসম্ভব বস্তু আমরা দুইটা বাগধারা পরীক্ষায় আসতে দেখি, ব্যাঙের সর্দি, পাশাপাশি কি? সোনার পাথর বাটি। এই দুইটাই কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে ব্যাঙের সর্দি। এটা কিন্তু আমরা গতদিন যখন প্রশ্ন সলভ করেছিলাম সেখানেও কিন্তু এটা ছিল যে অসম্ভব বস্তু ক্ষেত্রে কোন বাগধারাটি ব্যবহৃত হচ্ছে। তাহলে কি হবে? ব্যাঙের সর্দি। আর যেটা আছে পরিপাটি, পরিপাটি লেফাফা দুরস্ত। এটা কিন্তু আমরা রাজশাহীর প্রশ্ন, ব্যাংক বিশ্লেষণের ক্ষেত্রে দেখছি যে রাজশাহীতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো বাগধারার ক্ষেত্রে আমরা যেটা করব, যে বাগধারাটা আসবে পরীক্ষায় ওটার সঠিক উত্তর আমরা শিখবো, পাশাপাশি অপশনে যেগুলো থাকবে ওই রিলেটেড সবগুলো বাগধারা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। দেখা যায় যে গতানুগতিকভাবে ওই বিভিন্ন প্রশ্ন অপশন রিপিট হয়ে হয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে, সেহেতু আমাদেরকে কি করতে হবে? ভালো করে পড়তে হবে বাগধারা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দে স্বভাবত মধ্যাহ্ন হয়েছে? এই প্রশ্ন আগেও আমরা সলভ করেছি এমন প্রশ্ন। তাহলে এখানে আমরা টপিক কি বলতে পারি? শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ। ওকে, শুদ্ধিকরণ টপিক আমরা বলতে পারি। তো শুদ্ধিকরণের কোন অংশ থেকে এসেছে? আমাদের নত্যবিধান সত্যবিধান। এখন দেখো, এই যে প্রশ্নটা এসেছে স্বভাবত কোন শব্দে মধ্যাহ্ন হয়, আমি কিন্তু আগেও বলেছি পড়ানোর সময় যে সমাসের কিছু অংশ আছে, যে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলো, বা সন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আবার নত্যবিধান সত্যবিধানের ক্ষেত্রে স্বভাবত মধ্যাহ্ন। এই বিষয়গুলো কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া আসলে উত্তর করা টাফ। কারণ তুমি এগুলো নিয়মের ব্যতিক্রম, এই জিনিসগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। কিছু কিছু বিষয় তুমি পড়তে পড়তে তোমার আসলে মুখস্থ হয়ে যাবে। তো আমরা বেশ কিছু শব্দ দেখি যে আসলে স্বভাবত মধ্যাহ্ন হয়। আমরা জানি যে কোন শব্দগুলোতে, যেমন আপন, কফিনী, কঙ্কন, কণিকা, কল্যাণ, তৃণ, পানিনি, পানি, পণ্য, পণ, এই শব্দগুলোতে কিন্তু কি হয়? আমাদের স্বভাবত মধ্যাহ্ন হয়। তো আমরা অপশানে যদি দেখি, ব্রাহ্মণ শব্দটা আসলে আমাদের স্বভাবত মধ্যাহ্নের মধ্যে নাই, ব্যাকরণ নাই। এই যে পণ, পণ শব্দটা কিন্তু আমরা মাত্রই দেখলাম, পণ, পণ্য, এই শব্দগুলোতে কি হয়? আমাদের স্বভাবতই মধ্যাহ্ন হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? পণ। এটাও হবে না। এই যে প্রশ্নটা এসেছে আমাদের নত্য সত্যবিধান থেকে, এই প্রশ্নগুলো কি করতে হবে? তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ানো তোমাদের নত্যবিধান সত্যবিধানের যে স্বভাবত মধ্যাহ্ন কোন শব্দগুলো হয় এগুলোতে মুখস্থ করে রাখতে হবে। আমাদের হ্যাপি সঠিক উত্তর দিয়েছ 12, জান্নাতুল মাওয়া, জাকিয়া সুলতানা মিম সঠিক উত্তর দিয়েছ, তাসু সঠিক উত্তর দিয়েছ, আসিফ সঠিক উত্তর দিয়েছ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি 13 নম্বর, নিচের কোনটি মহাপ্রাণ অঘোষধ্বনি? দেখো, আবার সেই প্রশ্ন, প্রতিদিনই কিন্তু আমরা এই প্রশ্ন পাই যে অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতিদিনই আসলে পরীক্ষায় থাকতেছে বিগত বছরের প্রশ্নগুলোতে। তো এখানে আমাদের টপিক আমরা কি করতে পারি? আমাদের ধ্বনি ও বর্ণ। এই টপিকটা কি? ধ্বনি ও বর্ণ। ওকে, তো ধ্বনি ও বর্ণের কোন অংশ? অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি আমরা প্রতিদিনই পড়ি মোটামুটি। দেখো, আমি সবটা আবার দেখাই তোমাদের। বারবার দেখতে দেখতে কি হবে? আমাদের জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা কি দেখেছিলাম যে আমাদের প্রথম দুইটা কি হবে? অঘোষ হবে, আর পরেরটা কি হবে? ঘোষ। দেখো, প্রথম শুরু হচ্ছে আমাদের অ দিয়ে, প্রথম দুইটা কি আমাদের? অঘোষ, আর পরের তিনটা কি? ঘোষ। ওকে, আর বাকিগুলো বাকি যে অংশটা আমরা দেখব কি? অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। অ দিয়ে শুরু হচ্ছে অল্প প্রাণ। আমাদের প্রথম বর্ণগুলো কি? অল্প প্রাণ, অল্প প্রাণ, পরের অংশ, পরেরটা মহাপ্রাণ, এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, আর এটা আমাদের কি? নাসিক্য ধ্বনি। ওকে, আমাদের কিন্তু এই প্রশ্ন প্রতিদিনই আমরা পাই। এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। যখন আমরা একটু লিখি এখানে ক, খ, গ, ঘ, ম, চ, ছ, ঝ, ঝ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ,
55 প ফ ব ভ ম। তাহলে আমাদেরকে কি বলেছে? আমাদের বলেছে যে কোনটি মহাপ্রাণ এবং অঘোষ। তাহলে আমরা এই অঘোষের মধ্যে আসি। অঘোষ কি? এই দুইটার মধ্যে আবার কি বলেছে? মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ বাদ যাবে, মহাপ্রাণের অংশটা আমরা দেখব। মহাপ্রাণে আমরা কি কি দেখি? খ দেখি, ছ দেখি, ঠ দেখি, থ। তাহলে অপশানে কোনটা আছে? আমাদের অপশানে কি আছে? থ। তাহলে সঠিক উত্তর কি হবে? থ। পরবর্তী যে আগের যে অপশনগুলো আছে আমরা একটু দেখি। পূর্ববর্তী অপশন ভ। ভ আমাদের কি? এই যে প ফ ব ভ। ভ হচ্ছে কি? মহাপ্রাণ। ভ মহাপ্রাণ, কিন্তু এটা কি? ঘোষ মহাপ্রাণ। ওকে, যেটা আছে আমাদের ঘ। ঘ কি? ঘ হচ্ছে মহাপ্রাণ, কিন্তু এটা কি? ঘোষ মহাপ্রাণ। এবার আমাদের ঢ আছে, ট ঠ ড ঢ। ঢ এর ক্ষেত্রেও কি? এটাও মহাপ্রাণ, কিন্তু এটা কি? ঘোষ। আমাদের কিন্তু জানতে চেয়েছিল কি? যে কোনটি অঘোষ ধ্বনি। আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমাদের অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? খ, ছ, থ, ফ। অর্থাৎ অঘোষ মহাপ্রাণ বলতে আমাদের বর্গের দ্বিতীয় বর্ণগুলো, যেমন কর পরে খ, চর পরে ছ, তর পরে থ, পর পরে ফ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখানে যে প্রশ্নটা এসেছে উচ্চারণ থেকে প্রশ্নটা এসেছে। কোন টপিক? উচ্চারণ। আমি কিন্তু প্রশ্ন সলভ করার আগেই বলেছি যে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বাংলা অংশে, বিশেষ করে আমাদের এইচএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে মেইনলি প্রশ্নগুলো আসতে দেখা যায়। তো উচ্চারণ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে এখানে। উচ্চারণ কিন্তু আমরা কি করেছি? আমরা কিন্তু আমাদের এইচএসসির সিলেবাসে পড়ে এসেছি। তো এখানে দূরমূল্য শব্দের প্রমিত উচ্চারণ করছি। দেখো আমরা দেখব। দেখো দূরমূল্য আমরা কি জানি যে আমাদের উচ্চারণের ক্ষেত্রে কি হয়? উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণে আমাদের রস্বই দীর্ঘই এর পরিবর্তে কি ব্যবহৃত? রস্বই, একটু লিখি, রস্বই অথবা দীর্ঘই এর পরিবর্তে সর্বদা রস্বই ব্যবহৃত হয়। রস্যিকার, দীর্ঘিকার এর পরিবর্তে সর্বদা কি হয়? রস্যিকার ব্যবহৃত হয়। রস্যু দীর্ঘ এর পরিবর্তে কি ব্যবহৃত হয়? সর্বদা রস্যু ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে রস্যুকার বা দীর্ঘকার এর ক্ষেত্রে সবসময় আমাদের কি? রস্যুকার ব্যবহৃত হবে। তো প্রথম যে অপশনটায় দীর্ঘকার দেওয়া আছে, জন্য এটা ভুল, এটা হবে না। পরবর্তী যে অপশনটা যদি আমরা দেখি, দূরমূল্য, এটা আমরা দেখব। বাকি অপশনগুলো দেখি। দূরমূল্য, এখানে কি? দীর্ঘ দেওয়া আছে, এজন্য এটা ভুল। এটা ভুল। কেন ভুল? কারণ আমরা কিন্তু দীর্ঘ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে রস্য ব্যবহার করতে হবে। পরবর্তী যেটা আছে দূরমূল্য, এখানেও ভুল। কেন? কারণ দীর্ঘ দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 2 নাম্বারটা। আমরা চেষ্টা করব অপশনগুলো থেকে ভুল কোনটা আছে। দেখো এখানে সবগুলো অপশন যদি আমরা একবার চোখ বলি, আমরা কিন্তু জানি যে কি হয় না, উচ্চারণের ক্ষেত্রে আমাদের কখনো দীর্ঘ বসবে না। তো এখানে একটা অপশনে 4 নম্বর অপশনে দীর্ঘ দেওয়া আছে, 3 নম্বরেও দীর্ঘ দেওয়া আছে, 1 নম্বরেও দীর্ঘ দেওয়া আছে। এতটুকু বুঝলেই কিন্তু হয়ে যাচ্ছে। 3টা অপশন যখন আমি বাদ দিতে পারতেছি, তাহলে একটা সঠিক উত্তর করা তো আমাদের কোনো কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। তাহলে আমরা এখন দেখি আমাদের কে কে আসলে উত্তর করছো। মহিউদ্দিন ভুইয়া উত্তর করেছ 14 খ। সাইফুল ইসলাম 14 খ। হ্যাপি রিমা 14 খ বি। আহমদ তাসু 14 খ হবে, সঠিক উত্তর দিয়েছ। আসিফ সঠিক উত্তর দিয়েছ। জান্নাতুল মাওয়া, নাজমুল হুদা বা নিজামুল হুদা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। বড় দাদা থেকে বড়দা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এই সেম প্রশ্ন কিন্তু আমরা রাজশাহীর প্রশ্ন ব্যাংক সলভ করতে দেখেছি যে আমাদের এই প্রশ্নটা এসেছে। তো এই টপিকটা আমাদের কি? এই টপিকটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। ওকে, ধ্বনি পরিবর্তন। তো আমরা ধ্বনি পরিবর্তন কিন্তু আমাদের ইসে পড়ি নাই, আমাদের এইচএসসি তে পড়ে আসি নাই। এটা কিন্তু আমাদের নতুন একটা টপিক, আমাদের শিখতে হবে। তো ধ্বনি পরিবর্তনের ভেতরে এটা কি আমাদের সমীভবন হচ্ছে না অন্তর্হতি হচ্ছে, নাকি বিষমীভবন হচ্ছে, নাকি ব্যঞ্জনচ্যুতি হচ্ছে? দেখো আমরা একটু দেখি। আমাদের এখানে ছিল কি? বড় দাদা। তো দাদা থেকে যখন বড় দা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? দুইটা ব্যঞ্জন কিন্তু আসলে চ্যুত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্যঞ্জন চ্যুতি। তাও আমরা বিভিন্ন বিষয় আসলে দেখি যে প্রথমে যদি সমীভবনটা আমরা একটু দেখার চেষ্টা করি। সমীভবনের ক্ষেত্রে আমরা কি জানি? শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করলে তাকে কি বলা হবে? সমীভবন বলা হবে। যেমন কি হচ্ছে? যেমন কান্না থেকে কান্না হয়ে যাচ্ছে, পদ্মা থেকে পদ্ম হয়ে যাচ্ছে। এবার আমরা অন্তর্হতি দেখি। অন্তর্হতি মানে কি? ভিতরের কোনো বর্ণ লোপ পাওয়া। ওকে, কোনো শব্দের ভিতরের কোনো বর্ণ লোপ পাবে। ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, যেমন কি ফলাহার থেকে ফলার হয়ে যাচ্ছে, এখানে আমাদের কি? আ লোপ পেয়ে যাচ্ছে, ওই হ লোপ পেয়ে যাচ্ছে। আবার এখানে কি? আলাহিদা থেকে কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, এখানে আমাদের হ লোপ পাচ্ছে। আর যে আরেকটা ছিল আমাদের কি? বিষমীভবন। দেখো বিষমীভবন কিন্তু আমরা আসলে খুব বেশি পরীক্ষা আসতে দেখি কি? দুইটা সমবর্ণের কি হবে? একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন লাল থেকে নাল হয়ে যাচ্ছে,
দুইটা ল ছিল, একটা কি দন্তন্য হয়ে যাচ্ছে, শরীর থেকে শরীর হয়ে যাচ্ছে, কি হচ্ছে, দুইটা র ছিল, একটা ল হয়ে যাচ্ছে। তো তাহলে আশা করি যে বিষয়টা তোমরা ক্লিয়ার। তোমাদের এখন প্রশ্ন এসেছে ব্যঞ্জন শ্রুতি থেকে, পরবর্তীতে দেখা যায় বিষম বিভবন থেকে প্রশ্ন আসতে পারে, অন্তর্হতি থেকে প্রশ্ন আসতে পারে, সমীভবন থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমাকে কি করতে হবে, চারটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। একটা এসেছে বলে তুমি এটা মুখস্থ করে প্রশ্ন ব্যাংক স্কিপ করে যাবা, এভাবে কিন্তু আসলে প্রশ্ন ব্যাংক পড়ার নিয়ম না। প্রশ্ন ব্যাংকের বিষয় হচ্ছে ওখানে ইনক্লুডেড যত তথ্য আছে সবই তোমাকে খুব সুন্দরভাবে শিখতে হবে। তুমি একটা উত্তর পড়ে চলে গেলা, প্রশ্ন ব্যাংক মুখস্থ। প্রশ্ন ব্যাংক মুখস্থ করে তো লাভ নেই, প্রশ্ন ব্যাংক বোঝার জিনিস। তোমার কোন অংশ থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেটা বোঝার জন্যই কিন্তু আসলে প্রশ্ন ব্যাংক ভালো করে পড়তে হবে আমাদের। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, অর্থাৎ কি সব জায়গায় জায়গায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা বা তাদের কাছে যাওয়া। তো এই প্রশ্নটা যদি আমরা দেখি আমাদের কি থেকে এসেছে, এই প্রশ্নটা আমাদের নতুন যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো প্রশ্নটা আমরা দেখি যে আমাদের দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্নটা এসেছে। কি থেকে? দ্বিরুক্তি শব্দ থেকে এসেছে। অর্থাৎ দ্বিরুক্তি শব্দ মানে কি, যে শব্দ দুইবার ব্যবহার করা। ওকে, তো আমরা এখন দেখি যে আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর করো তোমরা, দেখি কে কে আসলে এটা সঠিক উত্তর করতে পারো। হ্যাপি 15 সঠিক উত্তর করেছিলে, মঈনুদ্দিন ভুইয়া, তৌসিফ, আসিফ, জান্নাতুল মাওয়া সঠিক উত্তর করেছিল তোমরা 15 নাম্বার। এখন 16 নাম্বার উত্তর করো দেখি 16 নাম্বার কে কি উত্তর করছো। দেখো প্রথম অপশন আমাদের কি আছে, ধনাত্মক দ্বিরুক্তি, পরে আছে অব্যয়ের দ্বিরুক্তি, তারপর আছে পদাত্মক দ্বিরুক্তি, তারপর আছে কি অনুকার দ্বিরুক্তি। এখন আমরা চারটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা যদি দেখি, প্রথম হচ্ছে অব্যয়ের দ্বিরুক্তি সম্পর্কে আমরা কথা বলি। অব্যয়ের দ্বিরুক্তি কি? অব্যয়ের দ্বিরুক্তি বলতে সাধারণত এমন কোনো শব্দের পুনরাবৃত্তি বোঝায় যা কোনো কার্যের ধারাবাহিকতাকে নির্দেশ করে। কি করে? ধারাবাহিকতা। বারবার সে কামান গর্জে উঠলো, তারপরে বারবার মানে কি কন্টিনিউয়াসলি, একবার হইছে তার পরবর্তীতে আবার হচ্ছে, তাহলে কি তার কাজের একটা ধারাবাহিকতা আছে। তাহলে আমরা অব্যয়ের দ্বিরুক্তি দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অনুকার দ্বিরুক্তির বিষয়টা আমরা আসলে দেখি, অপশনে দেওয়া আছে। দেখো পাশাপাশি দুটি শব্দ দেখতে প্রায় একই রকম হলেও একই রকম হলে তাকে কি অনুকার দ্বিরুক্তি বলে। কিন্তু অনুকার দ্বিরুক্তির ক্ষেত্রে যে দুইটা শব্দ থাকবে, প্রথমটি আমাদের অর্থপূর্ণ হবে কিন্তু পরেরটি কি হবে না, অর্থপূর্ণ হবে না। দেখো আমরা কিন্তু কথায় কথায় এই অনুকার দ্বিরুক্তি প্রচুর ব্যবহার করি। আমি বলি এই বইটই আনো, তো বইটই আনো কি, এখানে বইটই অর্থাৎ কি হচ্ছে, এটা আমাদের অনুকার দ্বিরুক্তি হচ্ছে। একই শব্দ প্রায় দুইবারই ব্যবহার হচ্ছে, প্রায় সেম শব্দই, কিন্তু কি হচ্ছে পরেরটা আমাদের অর্থহীন শব্দ হচ্ছে, অর্থপূর্ণ হচ্ছে না। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, আমরা কিন্তু অব্যয়ের দ্বিরুক্তি কোন কি কেমন এটা দেখলাম, পাশাপাশি আমরা অনুকার দ্বিরুক্তিটা দেখলাম। এখন আমরা কি দেখবো, আমাদের ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তির ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো বস্তু বা ঘটনার স্বাভাবিক বা কাল্পনিক ধনুর অনুকরণে যা গঠিত হয়। যেমন কি, যেমন বিভিন্ন জিনিসের শব্দ, যেমন বৃষ্টির শব্দ কেমন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বা বিভিন্ন পশুর আওয়াজ কিভাবে ডাকতেছে তারা, সেই জিনিসগুলো আমাদের কি হবে, সেগুলো হবে আমাদের হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। আর একটা জিনিস আমাদের এখনো শিখতে বাকি আছে, সেটা হচ্ছে পদাত্মক দ্বিরুক্তি। পদাত্মক দ্বিরুক্তি বিষয়টা হচ্ছে কোনো পদ পরপর দুইবার ব্যবহার করতে হবে, কিন্তু এখানে দুইবার ব্যবহার করার ফলে কি হবে, যে অর্থের একটা জোর দেওয়া হবে। যেমন তুমি সাথে সাথেই কাজটা করে ফেলবে, সাথে সাথেই মানে কি, আমি আসলে জোর দিচ্ছি। আমি যদি বলতাম যে তুমি দ্রুত কাজটা করো, এটা ওকে ফাইন করি। তুমি যদি বলো তাকে দ্রুতই তুমি কাজটা করবা, তাহলে কি এখানে আমি জোর প্রয়োগ করছি। তো যে শব্দ ব্যবহার করে আমরা আসলে দুইটা শব্দ ব্যবহার করে যখন অতিরিক্ত জোর প্রয়োগ করি কোনো কিছুতে, তখন সেটা আমাদের কি হয়, আমাদের হচ্ছে চারটা অপশন আমরা দেখলাম, ধনাত্মক, অব্যয় দ্বিরুক্তি, পদাত্মক দ্বিরুক্তি। আমাদের সঠিক উত্তর কি হবে, পদাত্মক দ্বিরুক্তি। আশা করি তোমরা বুঝেছো। আমরা দেখি যে এটা আসলে সঠিক উত্তর কে কে দিয়েছিল আমাদের। মঈনুদ্দিন সঠিক উত্তর দিয়েছিলেন, হ্যাপি, তৌসিফ, তাসু, মাওয়া, মহিউদ্দিন ভুইয়া সবাই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে। প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বইয়ের কবিতা অংশ থেকে, বা তাহলে আমরা কি বলতে পারি, আমাদের পদ্য অংশ থেকে এসেছে। কোন পদ্য অংশ? 18 বছর বয়স থেকে। 18 বছর বয়স নিয়ে আমরা কিন্তু একটু আগে আসলে কথা বললাম। 18 বছর বয়স আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। ওকে, সুকান্ত নিয়ে কিন্তু আমরা আসলে কথা বলেছি। তো এই যে প্রশ্নটা এসেছে, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা আমাদের কোন অংশ থেকে এসেছে, আমাদের শব্দার্থ অংশ থেকে এসেছে। ওকে, আমরা জানি যে আমাদের 18 বছর বয়স কবিতার শব্দার্থে অংশে কিন্তু অনেক বড় ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা শব্দের অর্থের কি 3-4 লাইন করে ব্যাখ্যা দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই ব্যাখ্যা অংশগুলো ভালো করে পড়তে হবে, কারণ আমাদের এই ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে। তো এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাস,
নাকি কালো অক্ষরে লেখা বেতনাগাথা, নাকি কালিমা লিপ্ত স্মৃতি, নাকি কলঙ্ক? দেখি আমাদের তোমরা কি উত্তর করছো, তোমাদের উত্তরগুলো আমরা একটু দেখি। মাওয়া উত্তর করেছে 17 ক, তৌসিফ 17 এ, ইমন 17 এ উত্তর করেছ। আমরা এখন দেখি যে আসলে আমাদের শব্দার্থে কি ব্যাখ্যা দেওয়া ছিল। শব্দার্থাংশ যদি আমরা যাই, শব্দার্থাংশ দেখো বলা ছিল এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে আসলে বোঝানো হয়েছে 18 বছর বয়স, অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সের মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা যায় এবং মনোজগতে তার প্রতিক্রিয়া গভীর। ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে এ বয়সের তরুণেরা। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা না করতে পারলে কি হয়, পথস্খলন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। সচেতন ও সচেষ্ট সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। তো কারো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে আসলে মেইনলি কি বোঝানো হয়েছে, যে অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাস। এ বয়সে কি হয়, আমরা দেখি যে সে বিভিন্ন বিষয়ে চেষ্টা করছে কিন্তু সে ক্রমাগত ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হতে হতে তার মনে কি হচ্ছে, তার ব্যর্থতার দীর্ঘশ্বাস তাকে ঘিরে ধরেছে, সে যে কাজেই যাচ্ছে সে বারবার ব্যর্থ হচ্ছে। তো তাহলে আমরা অপশনগুলো দেখলাম এখানে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। বাকি যে অপশনগুলো আছে কালো অক্ষরে লেখা বেতনাগাথা, এমন কিছু আসলে এখানে বলা হয় নাই। কালিমা লিপ্ত স্মৃতি বোঝানো হয় নাই, কলঙ্কের কোনো কিছু আসলে বোঝানো হয় নাই। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের কোন অংশ থেকে, বইয়ের টেক্সট বইয়ের কবিতার শব্দার্থ অংশ থেকে। তাহলে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য শব্দার্থ অংশ খুব ভালো করে দেখব। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, চাষার দুঃখ অনুযায়ী এনডি কোথায় উৎপন্ন হয়। এই প্রশ্নটা আমাদের হচ্ছে বর্তমান সিলেবাসভুক্ত নাই, বর্তমান সিলেবাসভুক্ত কোনো বই নাই, আগের সিলেবাসে ছিল। তো এই প্রশ্নটা যদি আমরা দেখি, প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বইয়ের গদ্য অংশ থেকে। ওকে, তো গদ্যের এই অংশটা কিন্তু টেক্সট অর্থাৎ মূল গল্পেও বলা আছে, মূল গল্পে বলা আছে, পাশাপাশি আমাদের শব্দার্থ অংশেও কিন্তু বলা আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে, মূল টেক্সট থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো 4টা অপশন এখানে দেওয়া আছে, ঢাকার নবাবগঞ্জ, বীরভূম ও আসাম, রাজশাহী, আসাম ও রংপুর। তো আমরা আগে দেখবো যে আসলে এই এনডি বিষয়টা কি। দেখো এনডি কি, এনডি হলো একটি কৃষি পণ্য যা মূলত কি আসাম ও রংপুর এই দুটি অঞ্চলে উৎপন্ন হয়ে থাকে। কিন্তু চাষার দুঃখ আমরা পড়ি না, যেহেতু আমাদের সিলেবাসে ছিল না, তোমরা এটা পড়ো নাই। তো এমন আমরা আশা করি যে আমাদের সিলেবাসের মধ্য থেকে আসলে প্রশ্ন হবে, ফুল সিলেবাসের মধ্যে সর্বোচ্চ গেলে ফুল সিলেবাস, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো তাহলে আমরা কি দেখলাম, এনডি হচ্ছে একটা কৃষি পণ্য যা কোথায় কোথায় উৎপন্ন হয়, আসাম ও রংপুর। তাহলে সঠিক উত্তর কি হবে, আসাম ও রংপুর। ঢাকার নবাবগঞ্জ হবে না, বীরভূম আসাম, আসাম আছে কিন্তু রংপুর হবে, রাজশাহী তো হবেই না। তাহলে 3টা অপশন ভুল। দেখো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সিলেবাসের বাইরে অর্থাৎ তোমার বর্তমান টেক্সট বইয়ের বাইরে, সেই প্রশ্নগুলো মুখস্থ করার দরকার নেই, অযথা মুখস্থ করবা না। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যনাট্য, সেম প্রশ্ন আমরা রাজশাহীতে সলভ করেছি, একদম অপশন মোটামুটি সেমই ছিল। তো এই প্রশ্নটা আমরা কি বলতে পারি, আমাদের কি অংশ থেকে এসেছে, লেখক ও কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি। তো আমাদের রবীন্দ্রনাথ কি আমাদের টেক্সট বইয়ের গল্প কবিতার মধ্যে আছে আমাদের অপরিচিতা লিখেছে, কি লিখেছে, অপরিচিতা, অপরিচিতা লিখেছে, পাশাপাশি সোনার তরী, সোনার তরী, এই দুইখানে কিন্তু আমাদের তার সম্পর্কে বলা আছে। আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, পুনর্স, শেষ লেখা, চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি। দেখি কে কি উত্তর করতেছে, আমরা দেখবো যে 19 নম্বর উত্তর আসলে কে কে সঠিক উত্তর দিচ্ছ। 18 সঠিক উত্তর দিয়েছিলে আমাদের মহিউদ্দিন, উত্তর দিয়েছ জান্নাতুল মাওয়া, তৌসিফ, জাকিয়া, তৌসিফ। আচ্ছা 19, আমাদের 19-এর অনেকে উত্তর দিচ্ছ, আসিফ উত্তর দিয়েছ 19-এর ঘ। ওকে, দেখি আমরা ঘ হতে পারে কিনা। আবিদা উত্তর দিয়েছ ডি, জান্নাতুল মাওয়া ক। ওকে, আমরা একটু দেখি তাহলে এখন আসলে কি উত্তর হতে পারে। 4টা অপশন দেওয়া আছে এখানে, পুনর্স, শেষ লেখা, চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি। দেখো যে গীতাঞ্জলি উত্তর দিয়েছ, এখানে আমাদের কি বলেছে, কাব্যনাট্য, কাব্যনাট্য মানে কি নাটক। ওকে, নাটক। তুমি এটা কি, যে গীতাঞ্জলি তোমাদের কাব্যগ্রন্থ, তাহলে সেটা তুমি কিভাবে উত্তর করো। ও আমরা এখানে উত্তর করি, দেখো আমাদের এটা কি, পুনর্স আমাদের কাব্যগ্রন্থ, শেষ লেখা কাব্যগ্রন্থ, সেটা কিন্তু আগেও বলেছি যে শেষ লেখা কি তার মৃত্যুর পরবর্তীতে প্রকাশিত হয়। গীতাঞ্জলি এটাও কাব্যগ্রন্থ, এটা দিয়ে কি তোমাদের সোনার তরী কবিতা কিন্তু নেওয়া হয়েছে, এটাও কাব্যগ্রন্থ। তো কাব্যনাট্য কোনটা, চিত্রাঙ্গদা। ওকে, বাকি 3টাই কি তার কাব্যগ্রন্থ। আশা করি বুঝেছ। 20 নম্বর প্রশ্ন দেখবো আমরা,
সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর আছে? দেখো অক্ষর, এটা থেকে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করেছিলাম, অক্ষর থেকে কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু আমরা দেখেছি, বা হাবিব রবির প্রশ্ন তখন আমরা দেখেছি, তখন কিন্তু এসেছে অক্ষর থেকে। তো অক্ষরের বিষয়টা হচ্ছে আমরা কি জানি যে কোনো শব্দে অক্ষর মানে কি স্বরধ্বনির স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়। তো আমাদের এত বেশি কিছু সংজ্ঞার দরকার নেই, আমাদের পরীক্ষায় সঠিক উত্তর আইডেন্টিফাই করতে পারলেই হলো। তো আমরা কি জানি যে আমরা যে শব্দটা অক্ষর নির্ণয় করবো, আমরা চেষ্টা করবো শব্দটা বাংলিশে লেখার, বাংলিশে লিখলে কি ওখানে যে কয়টা ভয়েল আছে সে কয়টা অক্ষর আছে। যেমন সন্ন্যাসী শব্দটা যদি আমরা লিখি, এই যে শোন না সি, তো আমাদের এখানে ভয়েল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তো আমাদের এখানে অক্ষর কয়টা আছে? তিনটা। অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কি প্রদত্ত যে শব্দটা আছে ওটা বাংলিশে লেখার চেষ্টা করবো, ওখানে যে কয়টা ভয়েল আছে সে কয়টা অক্ষর আছে, কিন্তু দুইটা ভয়েল যদি পাশাপাশি থাকে দুইটা থেকে আমরা একটা কাউন্ট করবো। ওকে, তো আশা করি বুঝছো। তো তাহলে এটা টপিক আমাদের কি টপিক? আমরা অক্ষর আমরা যখন উচ্চারণ পড়বো তখন কিন্তু আমরা অক্ষর একসাথেই পড়বো। অক্ষর থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা জানো যে আমাদের 24-25 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদের সফলতা কিন্তু এখানে দেওয়া আছে, যে জাবি থেকে শুরু করে রাবি, খুবই, তোমার চবি, ঢাবি, সাস্ট, বিউপি, জবি, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু টপ র্যাঙ্ক করা শিক্ষার্থী আমাদের আছে। কারণ আমরা আসলে চেষ্টা করি যে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেওয়ার। তোমার ক্লাসে এসে তোমার সাথে গল্প করা বা অন্য কিছু করা, এভাবে আসলে আমাদের খুব একটা ইন্টারেক্টিভ তোমাদের সাথে হয় না, কারণ আমরা শিখতে এসেছি। আমরা এখানে আসলে তোমাদের সাথে গল্প করার জন্য আসি নাই, বা ক্লাসে গান গাওয়া বলো বা অন্য কিছু বলো, এভাবে আসলে হয় না। তো আমাদের যে রেজাল্টগুলো তোমরা দেখছো, শিক্ষার্থীরা অবশ্যই খুব ভালোভাবে পড়েছে বা আমাদের থেকে খুব ভালো সার্ভিস পেয়েছে, না হলে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আসলে এত ভালো রেজাল্ট করা সম্ভব না। তুমি এখানে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু বাকি নেই, প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি দেখবা যে প্রথম, দ্বিতীয়, ঢাবিতে পঞ্চম, আবার কিন্তু চবিতে প্রথম হয়েছে, সাস্টে প্রথম হয়েছে, বিউপিতে প্রথম হয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু টপ র্যাঙ্ক করে শিক্ষার্থী আছে। এখন সেকেন্ড টাইমার যারা আছো, তাহলে সেকেন্ড টাইমে যারা আছো তারা কিন্তু অনেক সময় মনে করো যে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা আসলে সম্ভব হবে না, আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব না। দেখো সেকেন্ড টাইমে শুধু চান্স পাও না, আমি বারবার বলি, দেখো সেকেন্ড টাইমে কিন্তু আমাদের কি হয়েছে, ফার্স্ট হয়েছে, জাবি সি ইউনিটে সেকেন্ড টাইম থেকে ফার্স্ট হয়েছে। তো সেকেন্ড টাইমে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে খুব ভালো করা সম্ভব। এই যে সপ্তম হয়েছে রাবি এই ইউনিটে, রাবি ইউনিটে অষ্টম হয়েছে, আমাদের রাবিতে পঞ্চম, রাবি সি ইউনিটে অষ্টম, তো তারা কিন্তু সেকেন্ড টাইমার ছিল। তো সেকেন্ড টাইমার হিসাবে আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে আছে, যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এখানে কিন্তু আমাদের জিপিএর উপরে কোনো নম্বর নেই। তো যেখানে জিপিএর উপর নম্বর নেই সেখানে কিন্তু আমরা খুব সহজে সেকেন্ড টাইম আমরা ভালো করতে পারবো, যেহেতু আমরা আগে পড়েছি, আমাদের বেশ কিছু জানা তথ্য আছে, সেই হিসাবে যদি আমরা একটা ভালো গাইডলাইন পাই আমরা খুব সহজে ভালো করতে পারবো। তো আমরা এবার 21 নম্বর প্রশ্ন দেখবো, মায়া যেন ছলছল করে জেগে ওঠে লাল সালু উপন্যাসের কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে? ওকে, উত্তর করো দেখি তোমরা আসলে কার প্রসঙ্গে করা হয়েছে। স্যার জুমে ক্লাস হয়, আচ্ছা দেখো, মায়া যেন ছলছল করে জেগে ওঠে লাল সালু, তাহলে এই প্রশ্নটা কোন অংশ থেকে এসেছে? আমাদের উপন্যাস থেকে এসেছে। আমাদের বইয়ের কি একটাই উপন্যাস, উপন্যাসের তথ্য থেকে প্রশ্ন এসেছে, উপন্যাসের তথ্য থেকে। তো উপন্যাসের কোন অংশ থেকে এই প্রশ্নটা ছিল, আমরা কিন্তু সেই অংশটা একটু পড়বো, পড়ে তারপর উত্তর করবো। দেখি তোমরা উত্তর করো, কে কি উত্তর করো। উপন্যাসের একদম শেষ পৃষ্ঠা থেকে প্রশ্নটা এসেছে, একদম শেষ পৃষ্ঠা। আমরা অনেকে কি করি যে একদম শেষের দিকে কিন্তু পড়ি না, যে শেষের 2-3 পেজ থাক, অনেক তো পড়লাম, এতটুকু অংশ বাদ দিই। অনেকেই আছে যে শেষের 2-3 পেজ খুব ভালো করে পড়ে না। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম শেষ পেজ থেকে এসেছে। দেখি এটা তোমরা উত্তর করো, আমরা দেখতে চাই যে কে কি উত্তর করছে এখানে। 21-এর বি, একজন রহিমা উত্তর দিয়েছ, একজন জমিলা, আবিদা বি উত্তর দিয়েছ, মনি তাসনিম সি, রহিমা দেখা যাক, তৌসিফ বি উত্তর দিয়েছে। আমরা এখন দেখি যে কি হতে পারে। আমরা এখন টপিক ওই যে আলোচনাটা দেখি যে এই কথা আসলে কোথায় ছিল। দেখো, বিছানায় শুয়ে দিতেই রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে। রহিমা প্রশ্ন করে, কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে? মজিদকে উদ্দেশ্য করে। মরছে নাকি? কে মরছে? জমিলা। ওকে, প্রশ্নটি এরকম যে মজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়া। তাহলে আমরা এখানে কি দেখলাম, রহিমা প্রশ্ন করছে কাকে? মজিদকে, যে মরছে নাকি। মরছে নাকি তারা কাকে ইঙ্গিত করছে? আমাদের জমিলাকে, জমিলা মরছে কিনা। কিন্তু কেন সে, কে জানে, সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্তভাবে বলেন না, একটু থেমে আসতে বলে, ওর ঘোর এখনো কাটে নাই। কার ঘোর কাটে নাই? জমিলার ঘোর কাটে নাই। ওকে, জমিলার। কে বলতেছে? আমাদের মজিদ।
আসর ছাড়লে এরকমটা হয়। সে কথায় কান্না দিয়ে তাই জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। দেখো জমিলার কাছে কে দাঁড়িয়ে আছে? রহিমা। রহিমা মানে আমাদের রশ্মি হবে। রহিমা তাকিয়ে তাকিয়ে তাকে দেখে, তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে। কার দেহে হাত বোলাচ্ছে? জমিলার দেহে হাত বোলাচ্ছে। কার দেহে হাত বোলাচ্ছে? জমিলার দেহে। আর হাতটা বোলাচ্ছে কে? রহিমা। ওকে, হাত বোলাচ্ছে রহিমা, কিন্তু কার দেহে? জমিলার দেহে। মায়া যেন ছলছল করে জেগে ওঠে হঠাৎ বন্যার মতো। তাহলে কার মায়া উঠতেছে? জমিলার মায়া উঠতেছে। দেখো আমি আগেও যখন এই প্রশ্ন সলভ করেছি তোমাদের বলেছি, দেখো তোমার বাসায় মনে করো ছোট ভাই বোন থাকে, তারা খুব বেশি দুষ্টামি করে। দুষ্টামি করলে বাবা মা তাদের মারধর করে। তো মারধর করার পরে সে কি হচ্ছে, সে অন্য একটা রুমে গিয়ে কান্নাকাটি করতেছে, চুপচাপ বসে আছে, তার মন খারাপ। তুমি তার গায়ে গিয়ে একটু আদর করে দিলা, সে কি, সে কিন্তু আরো কেঁদে দিবে। ওকে, তো এই মায়া ছলছল তুমি দেখতে পারো। আমাদের মজিদ জমিলার সাথে খুব বিরূপ আচরণ করেছে, রহিমা গিয়ে তাকে একটু সান্ত্বনা দিচ্ছে, তখন কি হচ্ছে, তার চোখে মায়া ছলছল করে উঠছে। তাহলে মায়া ছলছল করে জেগে উঠে কার প্রসঙ্গে বলা হয়েছে? জমিলার প্রসঙ্গে বলা হচ্ছে। ওকে, আশা করি যে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। পরবর্তী অংশ দেখি আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পথ অর্থে কোন বানান রূপটি সঠিক? চারটা অপশন দেওয়া আছে আমাদের। প্রশ্নটা কি থেকে এসেছে আমাদের? শুদ্ধিকরণ থেকে। শুদ্ধিকরণ থেকে আমাদের প্রশ্নটা এসেছে। কোন শুদ্ধিকরণ? বানান শুদ্ধিকরণ। দেখি তোমরা এখানে কে কি সঠিক উত্তর দিচ্ছ, আমরা সবার উত্তর দেখব। দেখি উত্তর করো, সবাই উত্তর করো। আমরা কিন্তু কি দেখেছি, আমাদের যে বানান, যে প্রশ্ন, বানান বা শুদ্ধিকরণ থেকে প্রশ্ন কিন্তু কি, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসছে। 22-এর এ, 22-এর এ, আবিদা 22-এর এ, মঈনুদ্দিন ভুইয়া 22-এর এ। ওকে, তো আমরা দেখেন আমাদের চারটা বানান দেওয়া আছে। সরণি, অর্থাৎ সরণি শব্দের অর্থ কি? সরণি শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পথ। ওকে, তো সরণি বানানের ক্ষেত্রে বাকি যে তিনটা বানান দেওয়া আছে আমাদের, সরণি এটা ভুল, এটা ভুল বানান, এটা ভুল বানান, এগুলো কোনো বানান আসলে বাংলা একাডেমির অভিধানে নাই। সরণি বানানটা কি হবে? এভাবে হবে। ওকে, তো এই প্রশ্নটার টপিক আমাদের কি? শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা কি বলেছি? বানান শুদ্ধিকরণ দেখবো আমরা, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ দেখবো, পাশাপাশি দত্তবিধান সত্যবিধানের অংশগুলো ভালো করে দেখবো। 23 নম্বর প্রশ্ন, তখন এই শব্দের ই কে ব্যাকরণের ভাষায় কি বলে? দেখো এই টপিকটা আমাদের পুরাতন বাংলা ব্যাকরণ বই ছিল না, নতুন বাংলা ব্যাকরণ বই একটা টপিক আছে, এটা হচ্ছে বলক। বলক বলতে কি বোঝায়? যে কোনো বর্ণ ব্যবহার করে, কোনো বর্ণ ব্যবহার করে শব্দে অতিরিক্ত জোর প্রয়োগ, অতিরিক্ত জোর প্রয়োগ। দেখো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি আজ স্কুলে যাবি? তুমি বললা না। তুই কি আজ বাজারে যাবি? তুমি বললা হ্যাঁ আমি আজ বাজারে যাব, বা আমি আজ খেলতে যাব। আবার তখন একটা সেন্স মেক করতেছে। আবার তুমি বললা যে আমি আজই যাব, এখনই যাব। আজই মানে কি? একটু বেশি জোর দিচ্ছ। এখনই করব, কোনো কাজটা কি, হ্যাঁ করব, কিন্তু আমি যখন বলতেছি এখনই করবে, এখনই করবে মানে কি, আমি আসলে জোর দিচ্ছি কাজটার প্রতি। এখন করব মানে হ্যাঁ স্বাভাবিকভাবে, কিন্তু এখনই মানে কি, আমি একটু বেশি জোর প্রয়োগ করতেছি। কিন্তু আমরা দেখো, আমরা এখন যদি দেখি তখনই, তখনই মানে কি, ওই সময় কোনো কথা একটু জোর প্রয়োগ করতেছে। আমরা যদি বলি তখন আমি গ্রামে ছিলাম, তখন স্বাভাবিক অর্থ, তখনই আমি গ্রামে ছিলাম মানে কি, আমি একটা অতিরিক্ত জোর প্রয়োগ করতেছি ওই বাক্যের ক্ষেত্রে। তো এই অংশটাকে বলা হয় বলক। এখান থেকে আমাদের আসলে কখনো প্রশ্ন আসে নাই, এটা আমাদের নতুন যে বাংলা ব্যাকরণ বই, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, সেখানে এই টপিকটা ইনক্লুড করা আছে। ওকে, বাকি যে অপশনগুলো আছে, যোজক। যোজক আমরা জানি যে আমাদের একটু আগে আমরা পড়ে এসেছি, আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে আমরা যে অব্যয়বাচক যে শব্দগুলো মেইনলি দেখি, আমরা পড়েছি ওগুলোই কি যোজক। আর নির্দেশক কি? আমাদের টিটা খানা খানি যে পদার্থিত নির্দেশক আমরা পড়ি। বলক দেখলাম আমরা, প্রকৃতি প্রত্যয়িত আমরা
পড়েছি যে কোনো শব্দের মূল যে অংশগুলো সেগুলোই। ওকে, তাহলে এখানে টপিকটা হচ্ছে বলক। এই টপিক থেকে আগে কখনো প্রশ্ন আসে না, এটাই প্রথম প্রশ্ন। দেখো, স্বরান্ত অক্ষরকে কি বলে? আজকে ক্লাসের মধ্যে আমি একবার বলেছি যে আসলে স্বরান্ত অক্ষরকে কি বলে। প্রশ্নটা এসেছে অক্ষর থেকে। উত্তর করো দেখি, কে কি উত্তর করছো আমরা একটু দেখি। প্রশ্নটা এসেছে অক্ষর থেকে। আমরা কিন্তু বলেছি যে এখান থেকে আমাদের প্রশ্ন আসে। উত্তর করো দেখি। 24-এর দেখি কে কি সঠিক উত্তর করেছো। 23-এর জিহাদুজ্জামান সঠিক উত্তর করেছিলে, আসিফ, আবিদা, আশরাফুল সঠিক উত্তর দিয়েছিলে। আচ্ছা, 24-এর যেটা আমাদের স্বরান্ত অক্ষরকে কি বলে, আমি কিন্তু একটু আগেই বলেছি যে স্বরান্ত অক্ষর মানে কি, যে আমাদের সব অক্ষরের সাথে কি, অক্ষরের সাথে স্বরধ্বনি যুক্ত। স্বরধ্বনি যুক্ত থাকা। ওকে, কি থাকা, কোনো অক্ষরের সাথে কি স্বরধ্বনি যুক্ত থাকা। তো স্বরধ্বনি যুক্ত থাকলে তাকে কি বলা হয়? মুক্ত অক্ষর নাকি বদ্ধ অক্ষর নাকি এক অক্ষর নাকি যুক্ত অক্ষর? তোমাদের আরো সহজ করে দিলাম। দেখি এই প্রশ্নটার উত্তর কেউ করছো না, দেখি আমরা দেখি কি সঠিক উত্তর করো। আমরা একটু দেখি যে আসলে কে কি উত্তর করতেছে। তাহলে কি হলো আমাদের? যুক্ত অক্ষর, মুক্ত অক্ষর, বদ্ধ অক্ষর, এক অক্ষর। আমরা কি জানি যে স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? মুক্ত অক্ষর বলা হয়। ওকে, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। এই প্রশ্নগুলো খুব একটা বেশি আসে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। গুচ্ছে আমরা দেখি যে মাঝে মাঝে আসে। অনেকে উত্তর করেছে গ, 23-এর চিবি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। 25 নম্বর প্রশ্ন। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তিনি কে ছিলেন? আজকে কিন্তু প্রশ্ন আমি সলভ করেছি যে তিনি আসলে কে ছিলেন, তিনি কি ছিলেন বা কি ছিল, এভাবে আমি কিন্তু আগেই এই প্রশ্ন এসেছে। এটা কি আমাদের কোন অংশ থেকে এসেছে? পদ্য অংশ থেকে এসেছে। কোন পদ্য? আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিন্তু ব্যাখ্যাতে একটু আগে বলেছি। তার করতলে, করতলে মানে কি? হাতের তালুতে। করতলে মানে হাতের তালুতে। পলিমাটির সৌরভ। পলিমাটির সৌরভ কেন ছিল? কারণ তিনি কি ছিলেন? কৃষক ছিলেন। ওকে, তিনি কৃষক ছিলেন, এজন্য তার কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। আর একটা প্রশ্ন আমাদের আসে যে কি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো ক্ষত। রক্ত যাবার মতো ক্ষত যদি পরীক্ষা আসে তাহলে আমাদের কি হতো? কৃতদাস হতো। কারণ কি, তিনি কৃতদাস ছিলেন, তার উপর নির্যাতন করা হতো, এজন্যই কি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত প্রসঙ্গটি এখানে রক্ত বোঝাতে আমাদের ব্যবহৃত হয়েছে। তাহলে যদি আসে যে করতলে পলিমাটির সৌরভ ছিল, তাহলে তখন কি উত্তর হবে? কৃষক। কিন্তু যদি থাকতো যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তাহলে আমাদের উত্তর কি হতে পারতো? উত্তর হতে পারতো কৃতদাস। এই দুইটা উত্তর আমাদের হতে পারতো। এখানে শ্রমিক হবে না, মাঝি হবে না। তো আশা করি বিষয়টা তোমরা ভালো করে মাথায় রাখবা। প্রদোষ শব্দের অর্থ কি? এটাও কিন্তু আমাদের কি অংশ থেকে এসেছে? শব্দ অর্থ অংশ থেকে এসেছে। শব্দ অর্থ অংশ থেকে এসেছে। আমাদের টেক্সট বইয়ের যে গল্প কবিতাগুলো আছে, সেই গল্প কবিতাগুলোর শব্দ অর্থ আমাদের ভালো করে পড়তে হবে। আমরা জানি যে প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। ওকে, প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। ওকে, তাহলে অপশন যেটা আছে আমাদের দোষ যুক্ত, দোষ মুক্ত এমন কিছু হবে না, উষাকাল হবে না। সঠিক উত্তর কি? সন্ধ্যা। এটার টপিক কি? শব্দ অর্থ, টেক্সট বইয়ের গল্পের শব্দ অর্থ। 27 নম্বর প্রশ্ন। রেখাচিত্র কোন ধরনের রচনা? রেখাচিত্র কে লিখেছে? রেখাচিত্র লিখেছে কে? আবুল ফজল। আবুল ফজলের কথা আমরা কেন বলছি? আবুল ফজল থেকে কিন্তু আমরা হিউজ প্রশ্ন সলভ করেছি এই অ্যাডমিশন ক্লাসে। আবুল ফজল আমাদের কি লিখেছেন? মানব কল্যাণ লিখেছেন। মানব কল্যাণ প্রবন্ধ লিখেছেন। ওকে, কোন প্রবন্ধ লিখেছেন? মানব কল্যাণ। এই মানব কল্যাণ প্রবন্ধ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। ওকে, এটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এই আমরা কিন্তু আবুল ফজল এর লেখক পরিচিতি অংশ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে।
ওকে, টপিকটা কি? লেখক পরিচিতি। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের বি এবং জি ইউনিটের প্রশ্ন যদি দেখো, আবুল ফজল থেকে 3 থেকে 4টা প্রশ্ন এসেছে আবুল ফজল থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আবুল ফজল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো আমরা দেখি তার গল্প গ্রন্থ যেগুলো ছিল, মাটির পৃথিবী, মিতের আত্মহত্যা, প্রবন্ধ গ্রন্থ কি ছিল, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, আর দিনলিপি কি ছিল? রেখাচিত্র। তাহলে তার রেখাচিত্র আর দুর্দিনের দিনলিপি কি? এগুলো তার দিনলিপির অংশ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? দিনলিপি। নাটক হবে না, ছোট গল্প উপন্যাস হবে না, কেননা কি আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কি লেখা আছে লেখক পরিচিতিতে। রেখাচিত্র কি? তার দিনলিপি। তার দুইটা দিনলিপির কথা লেখা আছে, দুর্দিনের দিনলিপি আর রেখাচিত্র। এই দুইটি কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ওকে ভাই, এখনো তো অনেকগুলো প্রশ্ন। হ্যাঁ, একটু বড় প্রশ্ন ভাই। কোন রচনায় খনার বচনের উল্লেখ আছে? ওকে, আমাদের এটা কোন গল্প থেকে এই যে প্রশ্নটা এসেছে? প্রশ্নটা কিন্তু আমাদের গল্প অংশ থেকে, গদ্য অংশ থেকে এসেছে। তো গদ্যের মধ্যে কেমন প্রশ্ন এসেছে? গদ্যের মধ্যে আমরা অনুধাবন বলতে পারি। আমরা যখন গদ্যটা পড়বো, গদ্যের ব্যাখ্যা যদি ভালো করে না পড়ি প্রতিটা লাইনের, তাহলে কিন্তু কি করতে পারবো না, আমরা উত্তর করতে পারবো না। তো এটা কোন গদ্যে আছে? আমাদের রেইনকোট। রেইনকোট গদ্যে কি খনার বচন আছে বলো তো? এই যে শনিতে সাত, মঙ্গলে 3, আর সব দিন দিন। অর্থাৎ আমাদের বৃষ্টির প্রসঙ্গে কিন্তু এই কথাটা বলা আছে। কেন বলা আছে? কারণ কি তখন একটা ছিল যে তারা ভাবতো কি যে শনিবারে যদি বৃষ্টি শুরু হতো 7 দিন বৃষ্টি হতো, মঙ্গলবারে হলে 3 দিন হতো, আর অন্য দিন শুরু হলে কি একদিনেই বৃষ্টিপাত থেমে যেত। এটা আমাদের কি খনার বচন। এই খনার বচন সম্পর্কে কিন্তু গল্পের প্রথমেই বলা আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? রেইনকোট। আশা করি বুঝেছো। 29 নম্বর প্রশ্ন, কোনটিতে বফুলার উচ্চারণ বহাল রয়েছে? আমরা কি জানি দেখি, প্রশ্নটা আমাদের কি থেকে এসেছে? উচ্চারণ অংশ থেকে এসেছে। ওকে, উচ্চারণ অংশ আমরা জানি কি বফুলার উচ্চারণ বহল থেকে কমজন উত উপসর্গযুক্ত যদি শব্দ থাকে, তখন আমাদের কি হয়? উত উপসর্গযুক্ত শব্দে আমাদের বফুলার উচ্চারণ, বফুলার উচ্চারণ বহাল থাকে। ওকে, বহাল থাকে। যেমন কি উদ্বেগ, উদ্বেল, এই শব্দগুলোতে কি উত উপসর্গযুক্ত শব্দে কি হয়? আমাদের বফুলার উচ্চারণ বহাল থাকে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরে কিন্তু উদ্বেগ আছে। এই বাকিগুলো আমরা দেখি দ্বন্দ্ব। ওকে, এখানে যে আমাদের অপশনটা আছে, আমাদের বফুলার যখন যুক্ত বর্ণের সাথে যুক্ত হয় তখন কি হয়? ওর উচ্চারণ হয় না। ওকে, তাহলে এটা বাদ। সত্য, যখন আমাদের বফুলা শব্দের শেষে থাকে, কোনো বর্ণের সাথে যুক্ত হয়, তখন সেখানে কি হয়? দ্বিত্ব উচ্চারণ হয়। সত্য, এখানে আমাদের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। বিধ্বস্ত, আমরা জানি যে বফুলা যখন কি মাঝে থাকে, মাঝে যখন থাকবে ও হচ্ছে কি একা ডবল উচ্চারণ হতে পারে না। ডবল উচ্চারণ হতে গেলে কি মহাপ্রাণ ধ্বনিগুলো একা উচ্চারিত হতে পারে না, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, দুইটা ধ্বনি মিলে উচ্চারিত হয়। যেমন এখানে আমাদের দ আর ধ দুইটা বর্ণ লাগবে, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, দুইটা ধ্বনি না হলে এটা উচ্চারণ হয়। যেমন এটা যদি আমরা উচ্চারণ লিখি এরকম হবে আমাদের বিধ্বস। তো যদি আমাদের দন্তস্ব হবে না তাহলে বস্য হবে বিধ্বস্ত। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। 30 নম্বর, কোন বানানটি শুদ্ধ নয়? এখানে আমাদের 5টা বানান দেওয়া আছে, এর মধ্যে কোন বানানটি শুদ্ধ নয় এটা দেখতে হবে। এই প্রশ্নটা সেম প্রশ্ন আমরা দেখেছি কিসে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সেম প্রশ্ন এসেছে, একদম একই প্রশ্ন হুবহু তুলে দেওয়া আছে। এখানে 4টা বানান দেওয়া আছে, রূপালী, অপরাহ্ন, নীরদ, অগ্রহায়ণ। কোন বানানটি কি বলেছে? শুদ্ধ নয়, মানে ভুল কোনটা? দেখো আমরা জানি কি আমাদের হচ্ছে এই বানানের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের অপরাহ্ন বানান কিন্তু ভুল আছে। এখানে অপরাহ্ন বানান ভুল আছে। অপরাহ্ন বানান কি হবে আমাদের? অপরাহ্ন। ওকে, বাকি যে 3টা বানান কি আছে আমাদের? শুদ্ধ আছে। পরবর্তীটা দেখি আমরা। আমরা জানি কি যে আমাদের এই প্রশ্নটাও দেখি, পর, পরা, পূর্ব, অপর, এইগুলোর সাথে অন্য যুক্ত হলে কি হয়? তখন অন্য হয়। কি নিচে চলে আসে বর্ণ। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন দেখবো, আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? আমরা কোন ধরনের সমাস? প্রশ্নটা কি থেকে এসেছে আমাদের? সমাস থেকে প্রশ্ন এসেছে, বুঝছো?
আমরা আমরা কি আমাদের দ্বন্দ্ব সমাসের একটা অংশ থেকে প্রশ্ন এসেছে, দ্বন্দ্ব। তো কোন দ্বন্দ্ব? একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস। ওকে, বাকি যে অপশনগুলো আছে কর্মধারয়, তৎপুরুষ, এগুলো হবে না। কর্মধারয় হবে না, তৎপুরুষ হবে না, অলুক বহুব্রীহি হবে না। ওকে, কারণ এই বহুব্রীহি কেন হবে না? কারণ এখানে আমরা তৃতীয় কোনো বিষয়বস্তু বুঝছি না। তৎপুরুষ হবে না, আমাদের পরবর্তী পদের কোনো প্রাধান্য পাচ্ছে না। কর্মধারয় হবে না। 32 নম্বর প্রশ্ন, মুরিদ কোন ভাষার শব্দ? তৎসম, আরবি, ফার্সি, উর্দু। এই শব্দটা, প্রশ্নটা এসেছে আমাদের শব্দ থেকে। তা কোন ভাষার শব্দ? এখান থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবেই। আমাদের কি করতে হবে? বইয়ের যে শব্দগুলো আছে এটা কোন ভাষার শব্দ, এটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। তো এটা আমাদের কি ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। ওকে, 33 নম্বর প্রশ্ন, মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ বলতে কি? যে শব্দকে আমরা আর কোনোভাবে ভাঙতে পারি না সেগুলোকে কি বলা হয়? মৌলিক শব্দ। যেমন এখানে আমরা একটা অপশন দেখি, পরিচালক। এখানে কিন্তু এই শব্দটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, পরি উপসর্গ দিয়ে কিন্তু আমরা শব্দটা ভাঙতে পারি। রূপালী, আলী প্রত্যয়িত শব্দ, ভাঙতে পারি। আমাদের সাংবাদিক, ইক প্রত্যয় যুক্ত কিন্তু আমরা শব্দটা ভাঙতে পারি। কিন্তু গোপাল, এই গোলাপ, গোলাপ শব্দটাকে কিন্তু কি করতে পারি না, আমরা কোনোভাবে ভাঙতে পারি না। তো এটা কি হবে? আমাদের মৌলিক শব্দ। আমরা কি জানি? দেখো, মৌলিক শব্দ সেই শব্দ যা বিভাজিত করা যায় না বা ভাঙলে অন্য কোনো অর্থবোধক শব্দ তৈরি হয় না। পরিচালক, সাংবাদিক, রূপালী এই শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় এবং এদের থেকে কি অন্য শব্দ তৈরি করা সম্ভব। তাই এগুলো কি মৌলিক শব্দ নয়। কিন্তু আমাদের এই যে গোলাপ, গোলাপ শব্দটাকে কোনোভাবে ভাঙা সম্ভব? কোনো ভাবেই ভাঙা সম্ভব না। ওকে, তাহলে এই প্রশ্নটা কি ছিল? আমাদের শব্দ থেকে। শব্দের প্রকারভেদের যে অংশগুলো আছে, মৌলিক শব্দ কি, যৌগিক শব্দ, মৌলিক শব্দ কি সাধিত শব্দ বা যৌগিক শব্দ বা রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমাদের। 34 নম্বর, কোনটি অল্প প্রাণ? নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? আমরা যখন পড়েছি একটু আগে কিন্তু এটা সলভ করলাম ধ্বনি ও বর্ণের ক্ষেত্রে। ধ্বনি ও বর্ণ। তো অল্প প্রাণ আমরা কোনগুলো দেখেছিলাম? অল্প প্রাণ হচ্ছে আমাদের 1 ও 3 নাম্বার গুলো, বর্গের 1 ও 3 নাম্বার বর্ণগুলো অল্প প্রাণ। আর মহাপ্রাণ কি দেখেছিলাম? 2 ও 4। ওকে, তোমরা কিন্তু খুব ভালো করে এই চারটে একটু মাথায় রাখবে, একবার মুখস্থ করলে দেখবে যে বেশ প্রশ্ন সলভ করতে পারতেছো। তো এখানে আমাদের 2 নাম্বার, 1 আর 3 হচ্ছে আমাদের কি অল্প প্রাণ। ওকে, আর 2 আর 4 কি মহাপ্রাণ। 2 আর 4 কোন 2 আর 4? যেটা আমি একটু আগে তোমাদের হচ্ছে লিখে দিয়ে আসলাম, একটু আগে যে ছকটা তোমাদের লিখে দিলাম, ওর 2 আর 4 কি মহাপ্রাণ, আর 1 আর 3 হচ্ছে কি অল্প প্রাণ। তো একের ভিতরে কোনটা ছিল? আমাদের প ছিল। একের ভিতরে প ছিল, আর 2 এ কি ছিল? ফ ছিল। ত থ, থ কতর মধ্যে ছিল? 2 এর মধ্যে। তাহলে এটা কি হয়ে গেল? মহাপ্রাণ হয়ে গেল। ঠ, ট, ঠ, তাহলে কত নম্বরে ছিল? 2 নম্বরে। এটা কি হয়ে গেল? মহাপ্রাণ হয়ে গেল। ক, খ, গ, ঘ, ঘ কি হলো? 4 নম্বর হয়ে গেল। তাহলে কি এটা মহাপ্রাণ হয়ে গেল। ওকে, এবার সর্বশেষ প্রশ্ন 35 নম্বর প্রশ্নে আমরা দেখব, দেখো অল্প প্রাণধ্বনির আমরা দেখি যে ধ্বনি উচ্চারণের সময় কি বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অল্প প্রাণধ্বনি বলা হয়। বর্গের কি প্রথম আর তৃতীয় যে বর্ণগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? আমাদের অল্প প্রাণধ্বনি। 35 নম্বর প্রশ্ন, সক্ষ এর বিপরীত শব্দ কোনটি? প্রশ্নটা এসেছে আমাদের বাংলা বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ থেকে। বিরোচনের কোন অংশ থেকে এসেছে? বিপরীত শব্দ থেকে। বিপরীত শব্দ। দেখো আমরা অপশনগুলো দেখি। সক্ষর বিপরীত শব্দ কি? প্রথম যেটা আছে বিষণ্ণ। বিষণ্ণর বিপরীত শব্দ আমরা কি জানি? উৎফুল্ল। উৎফুল্ল বা উৎসাহিত, উচ্ছ্বাসিত বলতে পারি আমরা, উচ্ছ্বাসিত বলতে পারি। শত্রুর বিপরীত শব্দ কি? মিত্র। অসংখ্যর বিপরীত শব্দ কি? সামান্য। আর আমাদের সক্ষর বিপরীত শব্দ কি? বৈর। ওকে, সখ্য বলতে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর বৈরতা মানে কি? তোমার সাথে শত্রুপূর্ণ সম্পর্ক। ওকে, তাহলে আমরা এখন দেখি যে কোন টপিকগুলো থেকে 24-25 সেশনে ভর্তি পরীক্ষায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। এই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো আমাদের গদ্য পদ্য অংশ থেকে প্রশ্ন এসেছে, নাটক উপন্যাস থেকে প্রশ্ন এসেছে, পারিভাষিক শব্দ থেকে 2টা, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 1টা, উচ্চারণ সূত্র থেকে 3টা, শুদ্ধিকরণ থেকে 4টা, ধ্বনি বর্ণ অক্ষর ধ্বনি পরিবর্তন। দেখো তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো এসেছে, এই যে প্রশ্নগুলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 15টা, এই 15টা প্রশ্ন কিন্তু আমাদের এইচএসসির ডিরেক্ট সিলেবাসের প্রশ্নই। 35টার মধ্যে 15টা প্রশ্নই কি আমাদের এইচএসসির সিলেবাস থেকেই। বাকি যে টপিকগুলো এর মধ্যে সমাস থেকে 1টা, বচন থেকে, দ্বিরুক্তি শব্দ থেকে 2টা, কবি ও লেখক পরিচয় থেকে 3টা। দেখো এই 3টাও কিন্তু আমাদের টেক্সট বইয়ের সিলেবাসের মধ্যে আছে। তাহলে কি 18টা প্রশ্ন কিন্তু আমাদের টেক্সট বইয়ের এইচএসসির অংশ থেকে আসতেছে। তাতে এইচএসসির গুলো যদি তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে কি তুমি 18টা প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবা। পাশাপাশি তোমাকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এগুলো কি করতে হবে? পড়তে হবে। ওকে, এই ছিল আমাদের কি 24-25 সেশনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে।
এখন আমরা 23-24-এ দেখবো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল। 23-24-এর প্রশ্ন যদি আমরা দেখি, গদ্য থেকে 8টা প্রশ্ন এসেছিল, পদ্য থেকে 5টা, নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 3টা, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 3টা, উচ্চারণ থেকে 1টা, কবি ও লেখক পরিচিতি থেকে 1টা, পারিভাষিক শব্দ থেকে 1টা, অর্থাৎ 1, 2, 3 আর 3 6, 6 3 9 10 11, 11 আর 8 19, 20, 21, 22, 23, 24, অর্থাৎ 24টা প্রশ্ন কিন্তু আমাদের কি থেকে এসেছে, এইচএসসি সিলেবাস থেকে এসেছে। ওকে, এইচএসসি সিলেবাস থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্নগুলো এসেছে। এখানে ধ্বনি, বর্ণ, অক্ষর, যে সমাসও তো আমাদের এইচএসসি সিলেবাসে ছিল। ওকে, তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা কি বুঝলাম, আমরা যদি এইচএসসি সিলেবাসটা ভালোভাবে শেষ করতে পারি তাহলে আমরা মোটামুটি 60 থেকে 70% উত্তর খুব সহজে দিতে পারবো, বাকিগুলো আমাদের একটু প্র্যাকটিসের বিষয়। তো ফাইনাল একটা সাজেশন, তোমরা জানো যে আমাদের কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্য কিন্তু আমরা 3টা ডাইজেস্টের বিষয় রাখি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের। ওকে, তোমাদের জন্য গিফট আইটেম হিসাবে থাকবে স্টাডি প্ল্যানার থাকবে, টি শার্ট থাকবে, ওএমআর বুক থাকবে। তোমরা জানো যে আমাদের 1500 টাকা ছাড়ে ভর্তি চলছে, আমাদের কিন্তু 23 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো এই ছিল আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টপিক ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ দেখেছি আমরা। এবার 22-23-এরটাও আমরা একটু দেখি। 22-23-এ গদ্য থেকে 1টা, পদ্য 6টা, নাটক 3টা, উপন্যাস 2টা, পারিভাষিক থেকে 1টা, বাক্য থেকে 1টা, উচ্চারণ থেকে 2টা, শুদ্ধিকরণ 3টা, কবি লেখক পরিচিতি 2টা, উপসর্গ, সাহিত্য, সমাস, সমার্থক শব্দ, অনুবাদ। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত 3 বছরের প্রশ্ন বিশ্লেষণ কিন্তু তোমার সামনে আছে, তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারতেছো কি যে এখানে আমাদের টেক্সট বই ভালো করে পড়লেই কি আমরা ভালো করতে পারবো। এখন ফাইনালি একটা সাজেশন দিয়ে দিই, যে সাজেশনগুলো ফলো করলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব সহজে ভালো করা সম্ভব। যেমন গদ্য, পদ্য, উপন্যাস, নাটক, উচ্চারণ, শুদ্ধিকরণ, অক্ষর, ব্যাকরণিক শব্দশ্রেণী, সমাস, পারিভাষিক শব্দ, এগুলো সব তুমি একাডেমিকে পড়ে এসেছো, তোমাকে নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট একটু রিভিশন দিতে হবে। এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, ধ্বনি, বর্ণ, বাক্য। আমরা তাহলে ফাইনালি দেখতে পাই যে আমাদের ব্যাকরণ অংশ থেকে খুব বেশি প্রশ্ন আসে না। ব্যাকরণ অংশ বলতে আমরা একাডেমিকের বাইরে যে ব্যাকরণ কথা বলছি, সেগুলো থেকে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। আমরা এই বিষয়গুলো যদি ভালো করে প্রস্তুতি নিই, ইনশাল্লাহ আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব ভালো করতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।